student, welcome to B Ranker. I am your biology teacher Debosmita. আজকে আমাদের টপিক বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। এই বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন থেকে নিটে 2 থেকে 3টে কোশ্চেন অবশ্যই করে জিজ্ঞেস করে, যেখানে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, অ্যাসারশন, রিজন বা স্টেটমেন্টাল। সবচেয়ে বেশি কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা এই বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টার থেকে দেখতে পাই। তো চলো আমরা চ্যাপ্টারের ডিটেলসে মুভ করি। তো প্রথমেই আমাদের পয়েন্ট বলছে কনসেপ্ট অফ দ্য সার্কুলেশন। সার্কুলেশন কি, সার্কুলেশন কেন হয়, সার্কুলেশন কিভাবে হয়, সেগুলোই আমরা দেখব। অ্যান্ড পুরো চ্যাপ্টারটা আমরা ডিটেলসে স্টাডি করব। তো তোমরা জানো একটা সেল, কোনো একটা লিভিং সেলের ক্ষেত্রে আমরা বেসিক্যালি দেখতে পাই যে সেখানে মেটাবলিজম হচ্ছে, সেখানে রিয়াকশন হচ্ছে। এটা খুব নর্মাল ব্যাপার। তার মানে একটা সেলের ক্ষেত্রে যদি মেটাবলিজম রিয়াকশন চলে, তার মানে আমরা সেটাকে বলতে পারবো যে সেই সেলটা হচ্ছে লিভিং সেল, রাইট? বাট যদি কোনো সেলের ক্ষেত্রে কোনো মেটাবলিক রিয়াকশন যদি না হয়, সেই সেলে কোনো রকমের মেটাবলিক রিয়াকশন হচ্ছে না, তার মানে কিন্তু সেই সেলটা লিভিং নয়। তার মানে লিভিং সেল হতে গেলে মেটাবলিজম করাটা খুব দরকার, মেটাবলিক রিয়াকশন হওয়া দরকার। আর এই মেটাবলিজম রিয়াকশনের জন্য বা মেটাবলিক রিয়াকশনের জন্য দরকার পড়ে কিন্তু এনার্জি। আর একটা সেল এই এনার্জিটা কোথা থেকে পাচ্ছে? যখন কোনো একটা অ্যানিম্যাল কোনো ফুড সেটাকে ইট করছে, সেই ফুডটা মাইক্রোমলিকিউলে ব্রেকডাউন হচ্ছে অ্যান্ড অক্সিজেনের প্রেজেন্সে বেসিক্যালি ফুডটা অক্সিডাইজ হচ্ছে অ্যান্ড সেখান থেকে কিন্তু একটা সেল এনার্জি গেইন করছে। তার মানে প্রত্যেকটা সেলকে, একটা অ্যানিম্যালের বডিতে প্রত্যেকটা সেলকে লিভিং থাকতে হলে তাকে মেটাবলিক রিয়াকশন করতে হবে। আর মেটাবলিক রিয়াকশন করতে গেলে তাকে এনার্জির দরকার, মানে তার এনার্জি দরকার। তো এই এনার্জি প্রত্যেকটা সেলে কিন্তু দরকার। তার মানে প্রত্যেকটা সেলে খাবারেরও দরকার, প্রত্যেকটা সেলে অক্সিজেনেরও দরকার। তো এই সেল টু সেল, সেল টু অর্গ্যান বা অর্গ্যান টু অর্গ্যান সিস্টেমে কিভাবে ফুড মলিকিউল, কিভাবে অক্সিজেন বা এর পরে এক্সক্রিটরি যে সাবস্টেন্স, সেগুলো কি করে বডি থেকে রিলিজ হচ্ছে, এই পুরো প্রসেসটাকে মেনটেন করে সার্কুলেশন। তার মানে সার্কুলেশন এমন একটা প্রসেস যেখানে এই মলিকিউলগুলো বডির প্রত্যেকটা পার্টে ট্রান্সপোর্ট হয় অ্যান্ড সেখান থেকে এনার্জি গেইন করে, সেটাও কিন্তু বডির প্রত্যেকটা পার্টে মানে পৌঁছে যায়। সেই প্রসেসটাকে আমরা বলবো সার্কুলেশন। শুধুমাত্র প্রয়োজনীয় কোনো মানে যেগুলো আমাদের বডির প্রয়োজনীয় কোনো মেটেরিয়াল, সেগুলো শুধুমাত্র নয়, এই অক্সিডাইজের ফলে যে CO2 রিলিজ হয়, সেই CO2 বা খাবারটা অক্সিডাইজ হওয়ার পরে যে এক্সক্রিটরি সাবস্টেন্স, সেগুলোও কিন্তু সার্কুলেশন প্রসেসের থ্রু দিয়ে পরে অন্য কোনো সেলের মধ্যে সেগুলো রিচ করে যায়, সেখান থেকে কিন্তু ফিল্ট্রেশনের থ্রু দিয়ে বডি থেকে রিলিজ হচ্ছে। অ্যান্ড এই সার্কুলেশনের যে মিডিয়াম হিসেবে আমাদের বডিতে প্রেজেন্ট থাকে বডি ফ্লুইড। তার মানে ট্রান্সপোর্ট, সার্কুলেশনে কোনো না কোনো মেটেরিয়াল ট্রান্সপোর্ট হচ্ছে, সেটা নিশ্চয়ই কোনো মিডিয়ামের থ্রু দিয়ে হচ্ছে। সেই মিডিয়ামটা কি? বডি ফ্লুইড। তো বেসিক্যালি আমাদের বডিতে 2 টাইপের বডি ফ্লুইড প্রেজেন্ট থাকে। একটা হচ্ছে এক্সট্রা সেলুলার বডি ফ্লুইড আর আরেকটা হচ্ছে ইন্ট্রাসেলুলার বডি ফ্লুইড। তো এক্সট্রাসেলুলার ইন্ট্রাসেলুলারের মধ্যে ডিফারেন্সটা কি? এক্সট্রাসেলুলার মানে যেটা আউটসাইড অফ সেল প্রেজেন্ট থাকবে, সেলের বাইরে যেটা প্রেজেন্ট থাকবে সেটাকে আমরা বলছি এক্সট্রাসেলুলার ফ্লুইড। অ্যান্ড যেটা উইথইন সেল, তার মানে ইনসাইড দ্য সেল, সেলের ভেতরে যে ফ্লুইডটা প্রেজেন্ট থাকবে সেটাকে বেসিক্যালি আমরা বলছি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো এই বডি ফ্লুইডের সিগনিফিকেন্স আমরা দেখে নেব। কি কি সিগনিফিকেন্স, তাৎপর্য কি? বলছে ফার্স্ট হোমিওস্ট্যাসিস। আমরা জানি যে এই বডি ফ্লুইডের মধ্যে সব থেকে বেশি যদি কোনো কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে, সেটা কিন্তু ওয়াটার সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকে। তার মানে এই হোমিওস্ট্যাসিস মেনটেন করতে বডি ফ্লুইডের ওয়াটারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হোমিওস্ট্যাসিসটা কি? একটা সেলের এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যান্ড সেই সেলের ইন্টারনাল এনভায়রনমেন্টের
যে পিএইচ হোক, টেম্পারেচার হোক, সেগুলোকে মেনটেন রাখা, সেটাকেই আমরা বলি হোমিওস্ট্যাসিস। তো আমাদের বডি ফ্লুইড এই হোমিওস্ট্যাসিসটাকে কিন্তু মেনটেন রাখে। দেন ট্রান্সপোর্ট মেকানিজম, এই যে বললাম যে কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স, সেটা অক্সিজেন হতে পারে, CO2 হতে পারে, ভাইটামিন হতে পারে, বা মানে নট ভাইটামিন ইজ গ্যাসিয়াস সাবস্টেন্স, ভাইটামিন, দেন দ্য হরমোন, গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে বেসিক্যালি O2 অ্যান্ড CO2-র কথা আমি বলেছি। অ্যান্ড এছাড়া আদার্স যেগুলো ভাইটামিনস, হরমোন, দেন ফুড মলিকিউলসগুলো, সে বা অর্গানিক কোনো মেটেরিয়াল, যে কোনো অ্যাসিড হতে পারে, সেগুলো কিন্তু ব্লাডের থ্রু দিয়ে বিভিন্ন বডির প্রত্যেকটা পার্টে সেগুলো রিচ করে। দেন আছে মেটাবলিক রিয়াকশন, ওয়াটার মেটাবলিক রিয়াকশনে হেল্প করবে, অ্যান্ড রেগুলেশন অফ টেম্পারেচার, এখানেও কিন্তু ওয়াটার বডির টেম্পারেচার মেনটেন করতে পারবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের বডিতে বেসিক্যালি দুটো টাইপের বডি ফ্লুইড আমরা দেখতে পাই, মেন যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে ব্লাড আর আরেকটা হচ্ছে লিম্ফ। বডি ফ্লুইডের মধ্যে মানে এক্সাম্পল হিসেবে আমরা ব্লাডটাকে নিই, অ্যান্ড যেটা আমরা দেখতে পাই লিম্ফ, সেটাও কিন্তু একটা বডি ফ্লুইডের এক্সাম্পল। অ্যান্ড লিম্ফ প্লাজমা রয়েছে, দ্যাটস দ্য টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইড যদি আমরা দেখি, টিস্যু ফ্লুইড আর এটাকে বলা হয় লিম্ফ প্লাজমা। তো চলো আগে আমরা ব্লাডটাকে ডিটেলসে পড়বো। ব্লাড কত, মানে ব্লাডের মধ্যে কী কী কম্পোজিশন রয়েছে, তাদের ফাংশন, তাদের স্ট্রাকচার, ব্লাড কী করে বডির মধ্যে ক্লট করতে পারে, প্লাস ব্লাডের গ্রুপ, ব্লাড সার্কুলেশনের জন্য আমাদের বডিতে কী কী পার্টস প্রেজেন্ট রয়েছে, সেগুলো আমরা ডিটেলসে স্টাডি করব। ব্লাড রিলেটেড ডিজিজ স্টাডি করব, কার্ডিয়াক সাইকেল পড়বো, অ্যান্ড কিন্তু লিম্ফ রিলেটেড মানে লিম্ফ পুরো ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে বলছে ব্লাড, ব্লাডের কিছু পয়েন্ট আমরা লিখব। হোয়াট ইজ দ্য ব্লাড? ব্লাড ইজ দ্য কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু, ব্লাডকে আমরা কানেকটিভ টিস্যু বলি। কেন ব্লাডকে আমরা কানেকটিভ টিস্যু বলবো? প্রথমে বলে দিই, ব্লাড শুধুমাত্র একটা কানেকটিভ টিস্যু নয়, ব্লাডকে বলা হয় স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো ব্লাডকে আমরা কেন কানেকটিভ টিস্যু বলবো? ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা মিজোডার্মালি অরিজিনেটেড, অ্যান্ড সেকেন্ড বিভিন্ন টিস্যু অর্গ্যান সিস্টেমের মধ্যে কানেকশন বজায় রাখে, তার জন্য এটাকে আমরা বলছি কানেকটিভ টিস্যু। আর মনে রাখবে, ব্লাডে কিন্তু কোনো রকমের ফাইবার থাকে না, যার জন্য এটাকে ফাইবারলেস কানেকটিভ টিস্যুও বলা হয়। ব্লাডের অরিজিন কোথায়? ব্লাড আমরা দেখতে পাই যে বোন ম্যারো থেকে কিন্তু ব্লাডটা তৈরি হচ্ছে। তো এই যে ফর্মেশন অফ দ্য প্রসেস অফ দ্য ফর্মেশন অফ ব্লাড, এটাকে আমরা কি বলে থাকি? চলো, প্রসেস অফ দ্য ফর্মেশন অফ ব্লাড is known as হিমোপোয়েসিস বলা হয়। তো ব্লাডের কিছু কম্পোনেন্ট আমরা দেখব, তার আগে ব্লাডের কিছু প্রপার্টি আমরা বলে নিই। যেমন ব্লাডের ক্ষেত্রে ব্লাডের পিএইচ কত? 7.4। ব্লাডে কিছু বাফার প্রেজেন্ট থাকে। সো হোয়াট ইজ দ্য বাফার? বলা হচ্ছে এমন কম্পোনেন্ট যেটা ব্লাডের পিএইচটাকে মেনটেন করে রাখবে, সেগুলোকে বাফার বলা হয়। আর ব্লাডের মধ্যে কি কি বাফার প্রেজেন্ট থাকে? বাইকার্বনেট আয়ন প্রেজেন্ট থাকে বাফার হিসেবে, যেটা ব্লাডের পিএইচকে মেনটেন করে। HHB প্রেজেন্ট থাকে, NH4, ওকে সরি এটা লেখার দরকার নেই। হিমোগ্লোবিন যেটা প্রেজেন্ট থাকছে, হিমোগ্লোবিন, দেন হচ্ছে বাইকার্বনেট, এগুলো কিন্তু বাফার হিসেবে আমাদের ব্লাডের মধ্যে প্রেজেন্ট থাকে। একটা নর্মাল মানুষের বডিতে যদি আমরা মেলের কথা বলি, কত লিটার ব্লাড প্রেজেন্ট থাকতে পারে? 5 to 5.5 লিটার ব্লাড প্রেজেন্ট থাকতে পারে। অ্যান্ড একটা ফিমেলের বডিতে 4.5 লিটার ব্লাড প্রেজেন্ট থাকে। আরেকটা জিনিস অবশ্যই করে মনে রাখবে যে ব্লাড সমস্ত ভার্টিব্রেট অ্যানিম্যালদের ক্ষেত্রে
ব্লাডের কালার কিন্তু রেড কালার হয়। কেন? কারণ ব্লাডের মধ্যে একটা আয়রন কন্টেইনিং পিগমেন্ট প্রেজেন্ট থাকে, যার জন্য ব্লাডের কালার রেড হয়। অ্যান্ড সেই পিগমেন্টটা কি, কোথায় প্রেজেন্ট থাকে, সেগুলো আমরা পরে কিন্তু ডিটেলসে স্টাডি করব। অ্যান্ড বলা হয় ব্লাডের ভিসকোসিটি। হোয়াট ইজ দ্য ভিসকোসিটি অফ দ্য ব্লাড? কনসেন্ট্রেশন অফ দ্য ব্লাড ইজ কল্ড দ্য ভিসকোসিটি, যেটা কিন্তু জলের থেকে 5 গুণ বেশি। ভিসকোসিটি জলের থেকে ব্লাডে 5 গুণ বেশি কিন্তু প্রেজেন্ট থাকে। ওকে, নেক্সট আমরা দেখব কম্পোজিশন অফ ব্লাড। ব্লাডের মধ্যে কি কি প্রেজেন্ট রয়েছে। সো বলা হয় ব্লাডের মধ্যে 55% প্লাজমা প্রেজেন্ট থাকে অ্যান্ড 45% ব্লাড সেল প্রেজেন্ট থাকে, বা যেটাকে আমরা বলি ব্লাড কর্পাসেল। তো এই প্লাজমার 55%-এর মধ্যে 92% ওয়াটার অ্যান্ড সলিড পার্টিকেল রিমেনিং যেটুকুনি রয়েছে সেটুকুনি কিন্তু সলিড পার্টিকেলের মানে সলিড পার্টিকেল হিসেবে প্রেজেন্ট থাকে। তার মানে তোমরা বুঝতে পারছো ব্লাডের ম্যাক্সিমাম যেটা সেটা কিন্তু ওয়াটার প্রেজেন্ট রয়েছে। সলিড পার্টিকেলের মধ্যে আমরা কি কি ডিভাইড করছি? অর্গানিক কম্পোনেন্ট প্রেজেন্ট রয়েছে, ইনঅর্গানিক কম্পোনেন্ট প্রেজেন্ট রয়েছে অ্যান্ড আদার্সের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটামিন, হরমোন, এনজাইম অ্যান্ড পিগমেন্টের মধ্যে বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন প্রেজেন্ট থাকবে। যেটা হিমোগ্লোবিন যখন ব্রেক করে যায়, এই আরবিসি যখন ব্রেক করে যায় তখন বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন তৈরি হয়। আরবিসি ব্রেক করে গেলে বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন তৈরি হয়। ইনঅর্গানিক কম্পোনেন্টের মধ্যে কি কি প্রেজেন্ট রয়েছে? ক্যাটায়ন, অ্যানায়ন প্রেজেন্ট থাকে, যার মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার, সোডিয়াম বাইকার্বনেট, এখানে পটাশিয়াম অলরেডি লিখে দিয়েছি, অ্যান্ড দ্য ক্যালসিয়াম প্রেজেন্ট রয়েছে। অর্গানিক কম্পোনেন্ট কি কি? কিছু প্রোটিন প্রেজেন্ট থাকবে, যেমন দেখো প্লাজমা প্রোটিনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস টপিক প্লাজমা প্রোটিন কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন অ্যান্ড ফিব্রিনোজেন। সো এখানে আমি বলে দিই অ্যালবুমিন বেসিক্যালি কাজটা কি। মনে রাখবে অ্যালবুমিন অসমোটিক ব্যালেন্স মেনটেন করে। বডি ফ্লুইডের যে অসমোটিক ব্যালেন্স বা ব্লাডের মধ্যে যে অসমোটিক ব্যালেন্স সেটা কিন্তু অ্যালবুমিন মেনটেন করে। গ্লোবিউলিনের কাজটা কি? গ্লোবিউলিন বেসিক্যালি ইমিউন সিস্টেমকে হেল্প করে, ইমিউনিটি মানে প্রোভাইড করে। অ্যান্ড দ্য ফিব্রিনোজেন, মোস্ট ইম্পর্টেন্ট দ্য ফিব্রিনোজেন ক্লটিং ফ্যাক্টর। ফিব্রিনোজেনকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। বেসিক্যালি ব্লাড কোয়াগুলেশনে হেল্প করবে ফিব্রিনোজেন। তাছাড়াও কিছু কিছু প্রোটিন প্রেজেন্ট রয়েছে, যেমন হিমোগ্লোবিন, প্রথমবিন, এগুলো কিন্তু প্রোটিনগুলো প্রেজেন্ট রয়েছে। নেক্সট, নাইট্রোজেনাস কম্পাউন্ড উইথাউট প্রোটিন কি কি? অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, অ্যামোনিয়া। অ্যান্ড অর্গানিক কম্পাউন্ড উইথাউট নাইট্রোজেন, তার মধ্যে কি কি? গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড দ্য পাইরুভিক অ্যাসিড। এগুলোই কিন্তু আমাদের প্লাজমা পার্টের মধ্যে যতগুলো কম্পাউন্ড প্রেজেন্ট ছিল সেগুলো কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি। নেক্সট আসছে ব্লাড সেল। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু ক্লিন করে নিচ্ছি, আচ্ছা দরকার নেই, ছাড়ো। এই ব্লাড সেল বা ব্লাড কর্পাসেলও বলা হয়। ব্লাড কর্পাসেলও আমরা বলে থাকি। এই ব্লাড কর্পাসেলের আরেকটা নাম রয়েছে, বলা হয় ফর্মড এলিমেন্ট। আচ্ছা বলতে পারবে এই ব্লাড সেলগুলোকে ফর্মড এলিমেন্ট কেন বলা হয় বা সাকার এলিমেন্ট কেন বলা হয়? বিকজ এই ব্লাড সেলের প্রত্যেকটা যে আলাদা আলাদা টাইপ রয়েছে এদের নির্দিষ্ট একটা আকার রয়েছে, স্পেসিফিক একটা শেপ রয়েছে, যার জন্য এগুলোকে ফর্মড এলিমেন্ট বলা হয়। তো ব্লাডে 3টে টাইপের সেল রয়েছে। ফার্স্ট ইজ দ্য আরবিসি, রেড ব্লাড সেল, আর যেটাকে আমরা এরিথ্রোসাইট বলি, ডাব্লিউবিসি or leukocyte or white blood cell, and platelets or the thrombocyte. মনে রাখবে থ্রম্বোসাইট ইজ আ সেল অ্যান্ড প্লেটলেটস, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সেস রয়েছে, একটু হলেও ডিফারেন্সেস রয়েছে। তো ডিফারেন্সটা কি? থ্রম্বোসাইট হচ্ছে একটা সেল
যেটা কিছু কিছু ভার্টিব্রেটসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অ্যান্ড প্লেটলেটস যেটা বেসিক্যালি হিউম্যান বডিতে প্রেজেন্ট থাকে ইজ আ ফ্র্যাগমেন্ট অফ দ্য সেল, ফ্র্যাগমেন্ট অফ থ্রম্বোসাইট, সেটাকেই কিন্তু আমরা বলছি প্লেটলেটস। বোঝা গেছে? ওকে, তো ফার্স্ট আমরা মুভ করছি আরবিসিতে। বেসিক্যালি আরবিসির ডায়াগ্রাম অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো দেখো, ফার্স্ট আমরা আরবিসির সম্পর্কে জানবো। তো বলা হচ্ছে ব্লাড সেলে মানে যতগুলো টাইপ অফ সেল রয়েছে আরবিসি কিন্তু সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকবে। তার মানে অ্যাবান্ডেন্ট ব্লাড সেল আরবিসি সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে। আরবিসি বলা হয় যে 5 to 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে কিন্তু প্রেজেন্ট থাকবে একটা নর্মাল মানুষের, মানে একটা নর্মাল পার্সনের বডিতে। এই আরবিসির মধ্যে বা আরবিসি স্ট্রাকচার যদি আমরা দেখি, সাধারণত বাইকনকেভ শেপ হয়। এই বাইকনকেভ শেপ হওয়ার জন্য আরবিসির ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। কেন সেলটা আস্তে আস্তে বাইকনকেভ শেপ হয়ে যায়, কেন বডির এতগুলো সেল রয়েছে তারা বাইকনকেভ শেপ নয়, শুধুমাত্র আরবিসির ক্ষেত্রে কেন এরকম ডিফারেন্ট স্ট্রাকচার? বলা হয় যেহেতু আরবিসির একটা ফাংশন রয়েছে যে আরবিসি গ্যাসিয়াস যে মলিকিউল রয়েছে যেমন O2 বা CO2 এটা ক্যারি করে, তাহলে বাইকনকেভ হলে এর যে সারফেস এরিয়া সেটা ইনক্রিজ হয় অ্যান্ড বেশি পরিমাণে অক্সিজেন অ্যান্ড CO2-র সঙ্গে বাইন্ড করতে পারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বাইকনকেভ শেপ হওয়ায় এটা কিন্তু এই যে আর্টারি ভেনের মধ্যে, সরু আর্টারিয়ান ভেনের মধ্যে দিয়ে খুব ইজিলি পাস করতে পারে অ্যান্ড তাড়াতাড়ি কিন্তু মুভ করতে পারে। তার জন্য এর শেপটা হচ্ছে আরবিসি শেপ হচ্ছে বাইকনকেভ শেপ। ওকে, নেক্সট আমরা দেখব এই আরবিসি যখন ইম্যাচিওর থাকবে তখন এটা কিন্তু নিউক্লিয়েটেড হয়, তার মানে এর মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে অ্যান্ড যে আদার অর্গানেলসগুলো থাকবে মাইটোকন্ড্রিয়া এগুলো কিন্তু প্রেজেন্ট থাকবে। বাট যখন ম্যাচুরেশনে মুভ করে তখন কিন্তু আরবিসিকে আমরা বলি আনিউক্লিয়েটেড বা ইনিউক্লিয়েটেড। বা ইনিউক্লিয়েটেডের মিনিংই হচ্ছে উইথাউট নিউক্লিয়াস। যেহেতু এটা অক্সিজেন বা CO2-কে ক্যারি করতে পারে তার জন্য বলা হয় যে যদি এর মধ্যে কোনো অর্গানেল বা নিউক্লিয়াস থাকে তো যে স্পেসটা সেটা অনেকটা কমে যায়। তো যতটা দরকার হয় সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন বা CO2 আরবিসি কিন্তু ক্যারি করতে পারে না। তার জন্য যখন আরবিসি ম্যাচিওর হয় সে কিন্তু আননিউক্লিয়েটেড হয়, কোনো রকমের কোনো নিউক্লিয়াস এখানে প্রেজেন্ট থাকবে না। আরবিসি নাম শুনেই বুঝতে পারছো রেড কালারের হয়, রেড ইন কালার হয়। কেন? কারণ আরবিসির মধ্যে আয়রন কন্টেনিং পিগমেন্ট প্রেজেন্ট থাকবে, পিগমেন্ট প্রেজেন্ট থাকে। এই আয়রন কন্টেনিং পিগমেন্টটাকে আমরা বেসিক্যালি বলি হিমোগ্লোবিন। অ্যান্ড এই হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডটাকে ক্যারি করতে পারে। এই হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, হিমোগ্লোবিনের বেসিক্যালি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে গ্লোবিন পার্ট আর একটা হচ্ছে হিম পার্ট। এই গ্লোবিন পার্টের আবার দুটো টাইপ থাকে, আলফা 2 অ্যান্ড বিটা 2, তার মানে 4টে টাইপের গ্লোবিন চেন প্রেজেন্ট থাকে। আর হেমির মধ্যে আয়রন প্রেজেন্ট থাকে। অ্যাকচুয়ালি এই Fe2+ সঙ্গেই কিন্তু অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট থাকে। যেখানে তোমরা জানো এর আগের যখন ভিডিওতে আমি রেসপিরেশন পড়িয়েছিলাম বা ব্রিদিং পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে হিমোগ্লোবিনের ম্যাক্সিমাম মানে যেহেতু 4টে হাত থাকছে তার মানে ম্যাক্সিমাম O2 হোক বা CO2 হোক বাইন্ড করতে পারবে কিন্তু 4টে মলিকিউলস। ওকে, এই যে আরবিসির আরও কিছু কিছু পয়েন্ট আমরা দেখি। আরবিসির অরিজিন কোথায়? আরবিসি অবভিয়াসলি বোন ম্যারো থেকে তৈরি হয়, তো ফর্মেশন অফ আরবিসি বা আরবিসির ফর্মেশনকে আমরা কি বলি? ফর্মেশন অফ এরিথ্রোসাইট, যেটাকে বলা হয় এরিথ্রোপোয়েসিসের জন্য একটা
এনজাইম, এই হরমোনের আমাদের দরকার পড়ে, সেই হরমোনের নেম কি? এরিথ্রোপোয়েটিন, যেটা বেসিক্যালি কিডনি থেকে রিলিজ হয়, যেটা বেসিক্যালি রিলিজ ফ্রম দ্য কিডনি। অ্যান্ড এই আরবিসির লাইফ স্প্যান আমরা দেখতে পাবো 120 days, অ্যান্ড অবভিয়াসলি আফটার 120 days ফর্মেশনের পর, ম্যাচিওর হওয়ার পর আফটার 120 days এটা কিন্তু স্প্লিনে গিয়ে ডেস্ট্রয় হয়। আরবিসি ডেস্ট্রয় কোথায় হয়? ইনটু দ্য স্প্লিন। তো এখানে আমাদের আরবিসি রিলেটেড যা যা পয়েন্ট ছিল অলরেডি সেগুলো কিন্তু আমি ডিটেলসে ডিসকাস করে দিয়েছি। দেন আমরা দেখব হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের ক্ষেত্রে দেখো দুটো পার্ট আমরা পাচ্ছি, গ্র্যানুলোসাইট অ্যান্ড দ্য আগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে তিনটে টাইপ, সেটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আগ্র্যানুলোসাইটের মধ্যে মোনোসাইট অ্যান্ড দ্য লিম্ফোসাইট। তো চলো এগুলোর একটু ডিটেলস আমরা দেখে নিই। তো ফার্স্ট দ্য হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের মধ্যে ফার্স্ট পার্ট যেটা আমরা পাবো গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে কি কি পাচ্ছি? নিউট্রোফিল। আচ্ছা, তার আগে একটু বলে দিই, হোয়াইট ব্লাড সেল মনে রাখবে এটা কিন্তু পার কিউবিক মিলিলিটার অফ ব্লাডে 6000 থেকে 8000 প্রেজেন্ট থাকে পার কিউবিক মিলিলিটার অফ ব্লাডে। অ্যান্ড হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি কিন্তু নিউক্লিয়েটেড হয়, অ্যান্ড এখানে কোনো রকমের কালার প্রেজেন্ট থাকবে না, নো কালার, ইট মিনস কালারলেস, বিকজ এখানে মানে হিমোগ্লোবিন কিন্তু প্রেজেন্ট থাকবে না, অ্যাবসেন্ট অফ হিমোগ্লোবিন। ডিউ টু অ্যাবসেন্স অফ হিমোগ্লোবিন it is the colorless particle. ওকে, অ্যান্ড গ্র্যানুলোসাইটের তিনটে পার্ট, এই তিনটে টাইপস আমরা কি কি দেখবো? নিউট্রোফিল, ইওসিনোফিল অ্যান্ড দ্য বেসোফিল। তো মনে রাখবে নিউট্রোফিল এই 6000 থেকে 8000-এর মধ্যে নিউট্রোফিল 60 to 65% প্রেজেন্ট থাকে। অ্যান্ড এই গ্র্যানুলোসাইটের নামগুলো এরকম হয়েছে কেন? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল কেন দেওয়া হয়েছে? এরা কোন কোন স্টেন অ্যাবজর্ব করবে? যেহেতু এরা কালারলেস, তো আইডেন্টিফিকেশনের জন্য অলরেডি এদেরকে কালার করতে হবে, অ্যান্ড কালার করতে গেলে আমরা কি প্রোভাইড করবো? অবভিয়াসলি স্টেন দেব। তো স্টেন কোন কোন স্টেন অ্যাবজর্ব করবে তার উপর ডিপেন্ড করে কিন্তু এদের নেম হয়েছে। তো নিউট্রোফিল মানে নাম শুনেই বুঝতে পারছো, অ্যাসিডিক প্লাস বেসিক স্ট্রেন দুটোই অ্যাবজর্ব করবে, তার জন্য এর নাম কিন্তু নিউট্রোফিল। অ্যান্ড নিউট্রোফিল এখানে অলরেডি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ নিউট্রোফিল। অ্যান্ড নিউট্রোফিলের মেন কাজটা কি? নিউট্রোফিল ফ্যাগোসিটিক অ্যাক্টিভিটি শো করে। নিউট্রোফিল ফ্যাগোসিটিক অ্যাক্টিভিটি শো করে। ফ্যাগোসিটিক অ্যাক্টিভিটিটা কি? যখন বডিতে কোনো রকমের কোনো ফরেন পার্টিকেল এন্টার করে, নিউট্রোফিল অ্যামিবিওসিস প্রসেসের থ্রু দিয়ে সেই পার্টিকেলটাকে এনগালফ করে, অ্যান্ড তার বডির মধ্যে মানে বডির ইনসাইডে কিছু ডাইজেস্টিভ এনজাইম প্রেজেন্ট থাকে, যারা বেসিক্যালি ওই ফরেন পার্টিকেলটাকে স্মল ফ্র্যাগমেন্টে ব্রেক করে অ্যান্ড বডি ফ্লুইডের মধ্যে স্ক্যাটার্ড করে দেয়। তো এই প্রসেসের থ্রু দিয়ে আমাদের বডিতে ইমিউনিটি প্রোভাইড করে। ইওসিনোফিল বলা হয় যে 1 to 2% আমাদের বডিতে ইওসিনোফিল 2 to 3% ইওসিনোফিল প্রেজেন্ট থাকে। অ্যান্ড ইওসিনোফিলে মনে রাখবে, ইওসিনোফিল মিনস হচ্ছে অ্যাসিডিক স্ট্রেন অ্যাবজর্ব করবে। অ্যান্ড ইওসিনোফিলের ফাংশন কি তাহলে? ইওসিনোফিল বেসিক্যালি শোজ দ্য allergic reaction and resist the inflammatory reaction, resist to the inflammatory reaction. বেসোফিলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? বেসোফিল বেসিক্যালি সবচেয়ে কম অ্যামাউন্টে কিন্তু এটা হোয়াইট ব্লাড সেলের মধ্যে প্রেজেন্ট থাকে, 0.5 to 1%
বেসোফিল ডাব্লিউবিসির মধ্যে প্রেজেন্ট থাকে। আর এটা কিন্তু বেসিক স্টেন, একটু মিস্টেক হয়ে গেল এই জায়গাটায়, স্টেন নট স্ট্রেন, স্টেনকে অ্যাবজর্ব করতে পারে। ইওসিনোফিলের কাজটা কি? এটা অ্যাকচুয়ালি পার্টিসিপেট ইনটু দ্য ইনফ্ল্যামেটরি রিয়াকশন অ্যান্ড বেসোফিল থেকে তিনটে সাবস্টেন্স রিলিজ হয়, হিস্টামিন, সেরোটোনিন অ্যান্ড হেপারিন। এই হেপারিন কিন্তু ব্লাডকে ক্লট হতে দেয় না। আমাদের বডির মধ্যে বডি ফ্লুইড যেটা ব্লাড বেসিক্যালি মেন যেটা ট্রান্সপোর্টেশনে হেল্প করে সেটা যাতে না ক্লট করে যেতে পারে, তার জন্য হেপারিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আমরা হেপারিনের ক্ষেত্রে দেখতে পাবো। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি আগ্রানুলোসাইটের দুটো পার্ট, মোনোসাইট অ্যান্ড দ্য লিম্ফোসাইট। চলো হেডিং করো, আগ্রানুলোসাইট। আগ্রানুলোসাইটের দুটো পার্ট দুটো টাইপ আমরা দেখতে পাচ্ছি, ওয়ান ইজ দ্য মোনোসাইট অ্যান্ড দ্য লিম্ফোসাইট। অ্যান্ড এই লিম্ফোসাইট বেসিক্যালি লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকে। মোনোসাইট ডাব্লিউবিসিতে কত পার্সেন্টেজ প্রেজেন্ট থাকে? 6 to 8% প্রেজেন্ট থাকে। অ্যান্ড মোনোসাইটের ফাংশন অফ মোনোসাইট সেম অ্যাজ দ্য লিউকোসাইট, তার মানে এরাও কিন্তু ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি শো করবে। অ্যান্ড লিম্ফোসাইট সেটা টোটাল আর ডাব্লিউবিসিতে 20 to 25% প্রেজেন্ট থাকে। অ্যান্ড এরা বেসিক্যালি বডির ইমিউনিটি সিস্টেমে পার্টিসিপেট into the body's immune system. ওকে, অ্যান্ড অরিজিনের উপর ডিপেন্ড করে লিম্ফোসাইট কিন্তু দুটো টাইপ, ওয়ান ইজ বি লিম্ফোসাইট অ্যান্ড দ্য টি লিম্ফোসাইট। তো টি লিম্ফোসাইট কোথা থেকে অরিজিনটা কোথায়? টি লিম্ফোসাইট থাইমাস, অরিজিন কোথায়? থাইমাস। ওকে, অ্যান্ড বি লিম্ফোসাইটের ক্ষেত্রে এরা বোন ম্যারো থেকে ডিরাইভ করে। সো স্পেসিফিক্যালি যদি আমরা বি লিম্ফোসাইট দেখি, তো বি লিম্ফোসাইটের কাজটা কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য বি লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট হিউমোরাল ইমিউনিটি প্রোভাইড করে, কারণ বি লিম্ফোসাইট অ্যান্টিবডি সিক্রিট করতে পারে। অ্যান্ড টি লিম্ফোসাইট সেল মেডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড করে। ওকে, অ্যান্ড লাস্ট আমরা দেখতে পাবো প্লেটলেটস, যেমনটা আমি আগেও বললাম, প্লেটলেটস আমাদের বডিতে কতটা প্রেজেন্ট থাকতে পারে? বলা হয় প্লেটলেটস 1.5 to 3.5 lakhs per cubic millimeter অফ ব্লাডে কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। অ্যান্ড প্লেটলেটসের অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা আমরা পরের স্লাইডে দেখব। এটাও কি বোন ম্যারো থেকে তৈরি হয়? ইয়েস, এটা বোন ম্যারোর একটা স্পেশাল সেল থাকে যেটাকে আমরা মেগা ক্যারিওসাইট বলি, সেখান থেকে কিন্তু তৈরি। তাহলে চলো আমরা প্রত্যেকটা সেল অর্গানেলস সেলের যে ব্লাড সেল তাদের অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্টটা একটু দেখে নিই। এরিথ্রোসাইট, ইট মিনস আরবিসির ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আরবিসির ক্ষেত্রে বলা হচ্ছে যে হিমাটোব্লাস্ট, তখন এটা কিন্তু ইম্যাচিওর, তার জন্য দেখতে পাচ্ছ এর মধ্যে এখনও নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে, এটা কিন্তু নিউক্লিয়াস। তো হিমাটোব্লাস্ট থেকে প্রো এরিথ্রোব্লাস্ট তৈরি হয়, সেখান থেকে আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট অ্যান্ড দ্য রেটিকিউলোসাইট থেকে যখন আরবিসি ম্যাচিওর হয় তার মধ্যে কিন্তু কোনো রকমের নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না। তার মানে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কোন স্টেজে নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় ফ্রম দ্য আরবিসি? দ্য অ্যান্সার উইল বি রেটিকিউলোসাইট এমন একটা স্টেপ যেখানে আরবিসি ম্যাচিওর হয় অ্যান্ড এই স্টেজে আস্তে আস্তে যে নিউক্লিয়াসটা সেটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়।
ওকে, দেন আমরা যাব লিউকোসাইট। লিউকোসাইট যেটা স্টেম সেল, মানে সেটা হচ্ছে স্প্লিন থেকে হতে পারে, যে কোনো লিমফ্যাটিক টিস্যু থেকে হতে পারে বা বোন ম্যারো। এদের যে স্টেম সেল দুটো স্ট্রাকচারের ফর্মেশন করে, ওয়ান ইজ দ্য মাইলয়েড স্টেম সেল অ্যান্ড দ্য লিম্ফয়েড স্টেম সেল। মাইলয়েড স্টেম সেল থেকে মাইলোব্লাস্ট, লিম্ফয়েড থেকে লিম্ফোব্লাস্ট সেলের ফর্মেশন হয়। অ্যান্ড মাইলোব্লাস্ট থেকে গ্র্যানুলোসাইট যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, অ্যান্ড লিম্ফোসাইট থেকে লিম্ফোসাইট অ্যান্ড দ্য ন্যাচারাল কিলার সেলের ফর্মেশন হয়। অ্যান্ড লাস্ট যেটা আমরা দেখব থ্রম্বোসাইট। দেখো থ্রম্বোসাইট হেমাটোপোয়েটিক স্টেম সেল, সেখান থেকে প্রো মেগা ক্যারিওসাইট অ্যান্ড মেগা ক্যারিওসাইট অ্যান্ড দ্য প্লেটলেটস। তার মানে প্লেটলেটস বেসিক্যালি একটা সেলের ফ্র্যাগমেন্টেশন। আর এই প্লেটলেটসের মেন কাজ কি? প্লেটলেটস বডির ব্লাড কোয়াগুলেশনে, যদি কোনোভাবে বডির কোনো মানে পার্ট কাট হয়ে যায় বা টিস্যু কাট হয়ে যায়, সেখান থেকে যে ফ্লুইডটা রিলিজ হচ্ছে, ব্লাড রিলিজ হচ্ছে, ধরো মানে কোনো ক্যাপিলারিস বা আর্টারি ভেন কাট হয়ে গেল, আর্টারি ভেন কাট হলে অবভিয়াসলি সেটা আরও বেশি সিরিয়াস কিছু কন্ডিশন হবে। যখন কাট হয়ে ব্লাড রিলিজ হয়, সেখানে বেসিক্যালি কোয়াগুলেশনে হেল্প করে কিন্তু প্লেটলেটস। ওকে, নেক্সট পার্টে আমরা মুভ করছি। নেক্সট পার্ট ইজ দ্য ব্লাড গ্রুপ। তো মনে রাখবে ব্লাড গ্রুপ ফার্স্ট ডিসকভার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেনার। কার্ল ল্যান্ডস্টেনার ফার্স্ট ব্লাড গ্রুপ আইডেন্টিফাই করেছিলেন বা ব্লাড গ্রুপ ডিসকভার করেছিলেন। তো ব্লাড গ্রুপ কিভাবে আইডেন্টিফাই হয়েছিল বা ব্লাড গ্রুপ বা ব্লাডগুলোকে আমরা এতগুলো গ্রুপ মানে গ্রুপের মধ্যে ডিভাইড কিভাবে করব, কি স্ট্রাকচার দেখে সেগুলোকে আমরা ডিভাইড করব। বলে দুটো পয়েন্ট আমরা ফার্স্ট বলছি, ওয়ান ইজ দ্য অ্যান্টিজেন, অ্যানাদার ইজ দ্য অ্যান্টিবডি। তো অ্যান্টিজেন বেসিক্যালি সারফেস অফ আরবিসিতে প্রেজেন্ট থাকবে। অ্যান্ড মনে রাখবে এটা কিন্তু একটা মিউকো পলিস্যাকারাইডের হয়, পলিস্যাকারাইডের স্ট্রাকচার। আর অ্যান্টিবডি যেটা বেসিক্যালি প্লাজমাতে প্রেজেন্ট থাকবে, আর এটা কিন্তু গ্লোবিউলার প্রোটিন হয়, গ্লোবিউলার প্রোটিনের হয়। তার মানে এই আরবিসির সারফেসে কোন অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে তার উপর ডিপেন্ড করে ব্লাডের গ্রুপগুলোকে ডিভাইড করা হয়েছে বা বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি হয়েছে। দেখো আমরা বলতে পারি যে এ আর বি দুটো টাইপের অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে সারফেস অফ দ্য আরবিসিতে। যদি সারফেস অফ আরবিসিতে এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, তার মানে ব্লাড গ্রুপ আমরা কি বলবো? ব্লাড গ্রুপ আমরা কি বলবো? এ ব্লাড গ্রুপ। যদি বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, তার মানে বি ব্লাড গ্রুপ। যদি এ বি অ্যান্টিজেন বোথই প্রেজেন্ট থাকে, দেন এ বি ব্লাড গ্রুপ। আর যদি কোনো ধরনের অ্যান্টিজেন সারফেস অফ দ্য আরবিসিতে প্রেজেন্ট না থাকে, তখন আমরা বলবো ও ব্লাড গ্রুপ, নো অ্যান্টিজেন। ওকে, এবার এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, অ্যান্টিজেন মানে কি? এমন একটা সাবস্টেন্স যেটা বডিতে এন্টার করলে বডি কিছু রিয়াক্ট করতে পারে। তো অবভিয়াসলি যদি কারোর বডিতে এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, তার মানে এই বি অ্যান্টিজেনের এগেনস্টে তার বডিতে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। তো এখানে দেখো একটা আমি জাস্ট মানে কিছু স্কেমেটিক ড্র করছি। আচ্ছা, ফার্স্ট অ্যান্টিজেন, অ্যান্টিবডি অ্যান্ড দ্য ব্লাড গ্রুপ। তার মানে যদি অ্যান্টিজেন এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, তার মানে অবভিয়াসলি ব্লাড গ্রুপ কি হচ্ছে? এ ব্লাড গ্রুপ। তার মানে অ্যান্টিবডি কি প্রেজেন্ট থাকবে? অ্যান্টি বি, বির এগেনস্টে, তার জন্য ওর বডিতে বি প্রেজেন্ট থাকতে পারছে না। যদি অ্যান্টিজেন বি প্রেজেন্ট থাকে, তো অ্যান্টিবডি কি হবে? অ্যান্টি এ। তো ব্লাড গ্রুপ কি হবে? বি ব্লাড গ্রুপ। ওকে, নেক্সট যদি এ বি দুটো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে, তার মানে তার বডিতে অ্যান্টি এ বা অ্যান্টি বি কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে না। যদি প্রেজেন্ট থাকতো তাহলে কোনো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকতো না, তার মানে দুটো রিয়াকশন হতো অ্যান্ড ব্লাড ক্লট করে যেত। তো তার মানে নো অ্যান্টিবডি, ব্লাড গ্রুপ কি? এ বি
ব্লাড গ্রুপ। অ্যান্ড যদি কোনো অ্যান্টিজেন না থাকে তার মানে অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে, তো ব্লাড গ্রুপ কি হবে? সরি, ও ব্লাড গ্রুপ। বোঝা গেছে? তো এখান থেকে অলরেডি আমি প্রত্যেকটা ব্লাডের আমি ডায়াগ্রাম ড্র করেছি। দেখো এটাকে বলা হচ্ছে, আচ্ছা এইখানটা আমি একটু ক্লিন করে দিচ্ছি যাতে আমি লিখতে পারি। দেখো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যান্টিজেন এ, তার মানে এর বডিতে কি প্রেজেন্ট রয়েছে? এটা সারফেস অফ আরবিসিতে অ্যান্টিজেন এ রয়েছে, তার মানে তার বডির প্লাজমাতে, বডি ফ্লুইডের প্লাজমাতে অ্যান্টি বি প্রেজেন্ট রয়েছে। সিমিলার ব্লাড গ্রুপের ক্ষেত্রে, ব্লাড গ্রুপ বির ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? সারফেসে অ্যান্টিজেন বি প্রেজেন্ট রয়েছে, অবভিয়াসলি প্লাজমাতে কি প্রেজেন্ট থাকবে? অ্যান্টি এ। সিমিলার এখানে দেখো সারফেসে এ বি দুটো অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে, যার জন্য এখানে কোনো রকমের কোনো অ্যান্টিবডি আমরা পাচ্ছি না। অ্যান্ড গ্রুপ ও এর ক্ষেত্রে সারফেস অফ আরবিসিতে কিছুই প্রেজেন্ট নেই, অ্যান্ড বডি ফ্লুইডের মধ্যে পাচ্ছি অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ। তার মানে সারফেস অফ দ্য আরবিসিতে কোন অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে তার উপর ডিপেন্ড করে ব্লাডে, মানে ব্লাডটাকে বিভিন্ন গ্রুপে ডিভাইড করা হয়েছে। মনে রাখবে ব্লাডের সারফেসে বা আরবিসির সারফেসে শুধুমাত্র এ বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না, আরও কিছু অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, যেটাকে মানে যদি সারফেস অফ আরবিসিতে যদি RH ফ্যাক্টর প্রেজেন্ট থাকে, সেটাকে এই RH ফ্যাক্টর অ্যানাদার একটা অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটা যদি সারফেস অফ দ্য আরবিসিতে প্রেজেন্ট থাকে, তো সেই পার্সনটাকে আমরা বলবো RH পজিটিভ পার্সন। আর যদি পার্সনের বডিতে কোনো রকমের RH ফ্যাক্টর প্রেজেন্ট থাকবে না, তখন আমরা পার্সনটাকে বলবো RH নেগেটিভ পার্সন। তার মানে যদি কোনো একটা ব্যক্তিকে বা যদি একটা পার্সনকে ব্লাড দিতে হয়, ব্লাড ডোনেট করতে হয়, বা কারোর কাছ থেকে যদি ব্লাড নিতে হয়, তার মানে আগে আমার ব্লাড গ্রুপ চেক করতে হবে। শুধুমাত্র ব্লাড গ্রুপ চেক করলে হবে না, তার সঙ্গে RH ফ্যাক্টর চেক করাটাও কিন্তু খুব দরকার। তো এখানে আগের স্লাইডে আবার আমরা একটু ব্যাক করি। এখানে দেখো অবভিয়াসলি এ ব্লাড যদি হয়, এ ব্লাড যদি ডোনার এ ব্লাড হয়, তার মানে রেসিপিয়েন্ট এ ব্লাডকে রিসিভ করতে পারবে। ওকে, মানে রেসিপিয়েন্টের কাছে যদি এ ব্লাড গ্রুপ থাকে, তার মানে ডোনার এ ব্লাড যদি দেয়, তাহলে রেসিপিয়েন্ট এ ব্লাডটাকে অ্যাবজর্ব করে নিতে পারবে। সিমিলার রেসিপিয়েন্টের বডিতে যদি বি ব্লাড গ্রুপ প্রেজেন্ট থাকে, তার মানে বি ব্লাডটাকেই রেসিপিয়েন্টের মানে ডোনারটাকেও বি ব্লাড গ্রুপের হতে হবে। সিমিলার যদি আমরা দেখি যে রেসিপিয়েন্ট বেসিক্যালি এবি ব্লাড গ্রুপের, তার মানে এখানে মনে রাখতে হবে এবির ক্ষেত্রে কোনো ধরনের অ্যান্টিবডি প্রেজেন্ট নেই। তো এবি এটাকেও নিতে পারে, বি ব্লাডটাকেও নিতে পারে, এবিটাকেও নিতে পারে, যার জন্য ইউনিভার্সাল ডোনার বলা হয় এবি ব্লাড গ্রুপটাকে। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়। অ্যান্ড যদি ও ব্লাড গ্রুপ কোনো রেসিপিয়েন্টের বডিতে যদি ও ব্লাড গ্রুপ থাকে, তাহলে দেখো ও ব্লাড গ্রুপে কিন্তু কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট নেই। ওকে, অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে। তার মানে কি যে কোনো ব্লাডকে আমি ওর বডিতে এন্টার করাতে পারবো না। এ বি যদি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, তার মানে যদি আমি ও ব্লাড গ্রুপের যার মধ্যে কোনো ধরনের অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে, অবভিয়াসলি তার মধ্যে যখনই এন্টার করব বডি কীভাবে, এটা একটা ফরেন পার্টিকেল, তখন রিয়াকশন হবে অ্যান্ড ব্লাডটা কিন্তু ক্লট করে যাবে। তার জন্য ও ব্লাড গ্রুপটাকেই কিন্তু আমরা ও ব্লাডের মধ্যে এন্টার করাতে পারি। সিমিলার এখানে আরেকটা জিনিস, ও ব্লাডটাকেও কিন্তু আমরা বেসিক্যালি মানে এবি ওটাকেও নিতে পারবে। আচ্ছা, ও ব্লাড গ্রুপের মধ্যে ওকে। আর একটা কথা মনে রাখবে, যেহেতু ও ব্লাড গ্রুপের কাছে যে কোনো রকমের কোনো অ্যান্টিজেন নেই, তাই ও ব্লাড গ্রুপটা কিন্তু
অনেকগুলো রেসিপিয়েন্টকে ব্লাড দিতে পারবে। যেমন ও ব্লাড গ্রুপ আমরা একটু বলে দিই, এবিকে ব্লাড দিতে পারবে, বিকে দিতে পারবে, একেও ব্লাড দিতে পারবে, বিকজ তার কাছে কোনো অ্যান্টিজেন নেই যার জন্য অন্য কারোর বডিতে কোনো রিয়াকশন হবে, সেই মলিকিউলটাই ওর বডিতে নেই। তার জন্য এটাকে আমরা বলি, ও ব্লাডকে আমরা বলি ইউনিভার্সাল ডোনার। ওকে, শুধুমাত্র এই গ্রুপ চেক করলে হবে না, যদি এর সঙ্গে সঙ্গে এই ব্লাড গ্রুপের অ্যান্টিবডির সঙ্গে RH ফ্যাক্টর প্রেজেন্ট থাকে, তার মানে সেটাকে আমরা বলবো এ পজিটিভ। যদি RH ফ্যাক্টর না প্রেজেন্ট থাকে এ নেগেটিভ, যদি প্রেজেন্ট থাকে বি পজিটিভ, RH ফ্যাক্টর না প্রেজেন্ট থাকলে বি নেগেটিভ। সিমিলারভাবে AB পজিটিভ, AB নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। তো আমাদের কিন্তু ব্লাড ডোনেশন করার সময় বা কোনো ব্লাড রিসিভ করার সময় শুধু ব্লাড গ্রুপ দেখলে চলবে না, তার সঙ্গে সঙ্গে RH ফ্যাক্টরটাকেও কিন্তু দেখতে হবে, হুইচ উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এ RH ফ্যাক্টর তো মনে রাখবে, যার মধ্যে RH পজিটিভ, তো এ পজিটিভকে ব্লাড দিতে পারবে, এ নেগেটিভ এ পজিটিভকে ব্লাড দিতে পারবে, বাট এ পজিটিভ কখনো এ নেগেটিভকে ব্লাড দিতে পারবে না। তার মানে আরেকবারও আমি বলে দিচ্ছি, এ পজিটিভকে ব্লাড দিতে পারবে, এ নেগেটিভ এ পজিটিভকে ব্লাড দিতে পারবে, বাট কখনো এ পজিটিভ এ নেগেটিভকে ব্লাড দিতে পারবে না, বিকজ RH অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে অ্যান্ড এর কাছে তো কিছুই নেই। তার মানে যখন বডিতে এন্টার করবে সে কী ভাবে, ফরেন পার্টিকেল, তখনই কিন্তু রিয়াকশন হবে। তো পজিটিভকে দিতে পারে, নেগেটিভ পজিটিভকে দিতে পারে, বাট পজিটিভ কখনো কিন্তু নেগেটিভকে ব্লাড দিতে পারবে না। ওকে, আচ্ছা, এখানে RH ফ্যাক্টর কম্প্যাটিবিলিটি অ্যান্ড ইনকম্প্যাটিবিলিটি, যখন কাউকে পজিটিভকে ব্লাড দিচ্ছে সেটাকে আমরা বলি, বা নেগেটিভ পজিটিভকে ব্লাড দিচ্ছে RH কম্প্যাটিবল। বাট এই যে স্ট্রাকচারটা তোমরা দেখলে, এই যে জিনিসটা তোমরা দেখলে যে পজিটিভ নেগেটিভকে কখনো ব্লাড দিতে পারবে না, সেটাই হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি, যার একটা এক্সাম্পল আমরা পড়ব, এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। নাম শুনেই বুঝতে পারছো, ফেটাস অবস্থায় কোনো একটা বেবির এরিথ্রোসাইট ব্লাস্ট করবে, সেটাকেই আমরা বলছি এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। তো এটা কীরকমভাবে হয় বলা হচ্ছে যে মাদার RH নেগেটিভ অ্যান্ড ফাদার RH পজিটিভ। তার মানে এদের যে ফার্স্ট চাইল্ডটা হবে সেটা হবে RH পজিটিভ, অ্যান্ড ফার্স্ট চাইল্ডের সময়, এই ডেলিভারির সময়, বেবি ডেলিভারির সময় ফেটাসের যদি ব্লাড কোনোভাবে স্মল অ্যামাউন্ট অফ ফেটাস ব্লাড যদি কোনো কারণে মাদার বডির ব্লাড অফ মাদার বডির সঙ্গে মিক্সড হয়ে যায়, সেখানে কিন্তু মাদার বডিতে ওই RH পজিটিভ ব্লাডের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে, অ্যান্ড এই অ্যান্টিবডিটা কিন্তু অলওয়েজ মাদার বডিতে প্রেজেন্ট থাকবে। ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা ডেলিভারির টাইম, অলরেডি বেবি ডেলিভার হয়ে গেছে, তারপরে মাদার বডিতে RH পজিটিভের রেসপেক্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এবার দেখো, যদি আমরা সেকেন্ড চাইল্ডের কথা ধরি, সেকেন্ড চাইল্ড সিমিলারভাবে কী হবে, RH পজিটিভ। সেকেন্ড চাইল্ড RH পজিটিভ অ্যান্ড মাদার বডিতে RH পজিটিভের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি রয়েছে। আর আমরা জানি মাদার বডির প্লাসেন্টার থ্রু দিয়ে অ্যান্টিবডি ফেটাসের মধ্যে এন্টার করতে পারে, অ্যান্ড বলা হয় সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে ফেটাস অবস্থায় এই অ্যান্টিবডিটা প্লাসেন্টার থ্রু দিয়ে মাদার বডি টু ফেটাস বডিতে যখনই পাস হচ্ছে, সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশন হচ্ছে, অ্যান্ড এরিথ্রোব্লাস্টোসিস বা যেটা এরিথ্রোসাইট সেটা ব্লাস্ট হচ্ছে, অ্যান্ড বেবিটা ওই ফেটাস অবস্থায় কিন্তু মারা যাচ্ছে। তো সেটাকেই আমরা বলি এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস।
তাছাড়াও কিছু কিছু সাইড এফেক্ট আমরা দেখতে পাই, যেমন অ্যামোনিয়া হতে পারে, বেবিতে জন্ডিসও হতে পারে। বেবি কোনো কারণে যদি বেঁচেও যায় সেখানে কিন্তু জন্ডিস বা অ্যানিমিয়া রোগে সে আক্রান্ত হবে। তার জন্য ফার্স্ট চাইল্ড হওয়ার পরেই মাদার বডিতে একটা ইনজেকশনস দেওয়া হয়, সেটাকে বলা হয় RH-O গাম। এই ইনজেকশনটা যেটা বলা হয় ওটা ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিজেন একটা ইনজেকশন দেওয়া হয়, যেখানে এই অ্যান্টিবডির কোনো রকমের কোনো ফর্মেশন হবে না। নেক্সট আমরা কি দেখব, ব্লাড ক্লটিং মেকানিজম। তো ব্লাড ক্লটিং মেকানিজমে বেসিক্যালি কি হয়, কোনো একটা পোর্শন বা টিস্যুর কোনো একটা পোর্শন ইনজিওর্ড হলে বা কাট হলে সেখান থেকে যাতে না এক্সেস অ্যামাউন্ট অফ ব্লাড রিলিজ হয়ে যায়, তার জন্য ব্লাড ক্লটিং মেকানিজমটা আমাদের বডির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এই ব্লাড ক্লটিং মেকানিজমে অ্যাকচুয়ালি মেকানিজমটা কীভাবে হয় বা প্লেটলেটস এই মেকানিজমে কীভাবে হেল্প করে সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো চলো, এখানে বেসিক্যালি এই পুরো মেকানিজমটাকে আমরা 3টে স্টেপে ডিভাইড করে নেব। স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড দ্য স্টেপ 3। স্টেপ 1-এ বলা হচ্ছে কোনো ইনজিওর্ড টিস্যু और প্লেটলেটস থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হয়, সেগুলো কি ইনজিওর্ড টিস্যু থেকে রিলিজ হবে ক্লটিং ফ্যাক্টর 3 অ্যান্ড প্লেটলেটস থেকে রিলিজ হয় থ্রম্বোপ্লাস্টিন। এই ক্লটিং ফ্যাক্টর অ্যান্ড থ্রম্বোপ্লাস্টিন পরে প্রেজেন্স অফ ক্যালসিয়াম প্রথম্বিনেজ এনজাইম তৈরি করবে। এই প্রথম্বিনেজ এনজাইম বেসিক্যালি প্রথম্বিনকে, যেটা আমাদের ব্লাডে প্রেজেন্ট থাকছে, প্রথম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করবে। তার মানে কি হলো, যদি কোনো একটা টিস্যুর মানে কাট হয়ে যায় বা ইনজিওর্ড হয়ে যায়, সেখানে প্লেটলেটস থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করবে অ্যান্ড ইনজিওর্ড টিস্যু ক্লটিং ফ্যাক্টর 3 রিলিজ করবে, অ্যান্ড দুজনে ক্যালসিয়ামের প্রেজেন্সে কনভার্ট হয়ে যাবে কিসে, প্রথম্বিনেজ। অ্যান্ড এই প্রথম্বিনেজ বেসিক্যালি এর ফার্স্ট ফাংশন হচ্ছে হেপারিন, যেটা ব্লাড কোয়াগুলেশনকে প্রিভেন্ট করতো, সেই হেপারিনের যে ফাংশনটা সেটাকে ফার্স্ট ডিস্ট্রয় করবে। হেপারিনের যে ফাংশনটা সেটাকেই ফার্স্ট ডিস্ট্রয় করবে, যাতে হেপারিনের যে অ্যাকচুয়াল যে ফাংশনটা, যে ক্রিয়াটা, সেটা যাতে বিনষ্ট হয়, সেইটা আগে কাজটা করবে। দেন প্রথম্বিন থেকে মানে প্রথম্বিনেজের প্রেজেন্সে প্রথম্বিন থ্রম্বিনে পরিণত হবে, অ্যান্ড থ্রম্বিনের প্রেজেন্সে বলা হয় ব্লাডে প্রেজেন্ট থাকা ফাইব্রিনোজেন প্লাজমা প্রোটিন যেটা থাকে সেটা ফিব্রিনে কনভার্ট হয়। অ্যান্ড ফিব্রিন বেসিক্যালি ওই যে কাট পোর্শনে গিয়ে একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার মানে তৈরি করে, যেখানে ব্লাডের মধ্যে যতগুলো ডেড পার্টিকেল থাকে ওই নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে ট্র্যাপ হয়ে যায়, অ্যান্ড ওখানে একটা ক্লটিং স্ট্রাকচার তৈরি করে, যার ফলে কি হয়, এক্সেস অ্যামাউন্ট অফ ব্লাড সেটা কিন্তু বডির বাইরে আর রিলিজ হতে পারে না। বাট একটা সাবস্টেন্স রয়েছে, সেটা কিন্তু ওই কাটিং পোর্শন থেকে অল্প অল্প হলেও কিন্তু রিলিজ হতে থাকে, সেটাকে আমরা বলি সেরাম। তো মনে রাখবে, সেরামে কোনো রকমের ক্লটিং ফ্যাক্টর থাকবে না। তার মানে আমরা বলতে পারি যে প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর, সেটাকেই আমরা কি বলছি, ইকুয়ালস টু সেরাম। খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা কিন্তু অলরেডি নিটের একটা PYQ। ওকে, নেক্সট আমরা মুভ করছি লিম্ফের সঙ্গে খুবই কানেক্টেড আমাদের টিস্যু ফ্লুইড। অ্যাকচুয়ালি লিম্ফের সঙ্গে টিস্যু ফ্লুইড কিন্তু ডিরেক্ট কানেক্টেড।
যেমন আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমের মধ্যে ব্লাড একটা মিডিয়াম, ট্রান্সপোর্ট মিডিয়াম, সিমিলার লিমফ্যাটিক সিস্টেমের মধ্যে লিম কিন্তু একটা ট্রান্সপোর্ট মিডিয়াম। অ্যান্ড টিস্যু ফ্লুইড যেটা হচ্ছে দুটো টিস্যুর মিডিলে প্রেজেন্ট থাকবে অ্যান্ড ব্লাড অ্যান্ড টিস্যুর মধ্যে একটা কানেকশন প্রোভাইড করবে, সেটাই কিন্তু আমাদের লিম্ফ। তো বেসিক্যালি দেখো এখানে কি কি লিম্ফের পয়েন্ট বলেছে। বলছে লিম্ফ পেল ইয়েলো কালারের হয়। লিম্ফের মধ্যে কি কি প্রেজেন্ট রয়েছে, মানে যদি আমরা বলি লিম্ফ ক্যাপিলারিস হয়, যার মধ্যে থেকে লিম্ফ ক্যাপিলারির মধ্যে থেকে লিম্ফ পাস হয়, লিম্ফ্যাটিক ভেসেল রয়েছে, লিম্ফ নোড রয়েছে। যেমন আমরা দেখি না ব্লাড কোন কোন পার্টের থ্রু দিয়ে পাস হয়, সারা মানে হোল বডিতে কোন কোন পার্টের থ্রু দিয়ে পাস হয়। যেমন হার্ট রয়েছে, ব্লাড ক্যাপিলারিস রয়েছে, তার মধ্যে আবার আর্টারি ভেন, মানে ব্লাড যে ভেসেল রয়েছে তার মধ্যে আর্টারি ভেন অ্যান্ড ক্যাপিলারিস রয়েছে। সিমিলার লিম্ফের ক্যাপিলারিস রয়েছে, লিম্ফ ভেসেল রয়েছে অ্যান্ড লিম্ফ, যার মধ্যে থেকে কিন্তু লিম্ফ পুরো বডিতে ট্রান্সপোর্ট হয়। অ্যান্ড লিম্ফে বেসিক্যালি ডাব্লিউবিসির লিম্ফোসাইট সবচেয়ে বেশি অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে। এখানে কোনো রকমের আরবিসি থাকে না, কোনো রকমের কোনো প্লেটলেটসও থাকবে না। অ্যান্ড লিম্ফে অনেকটাই কম ফিব্রিনোজেন থাকে, লেস অ্যামাউন্ট অফ ফিব্রিনোজেন প্রেজেন্ট থাকবে। লিম্ফ কানেক্টেড ডিরেক্ট কানেক্টেড উইথ দ্য টিস্যু ফ্লুইড, যেটা অলরেডি আমি আগে বলেছি। লিম্ফের কাজটা কি? তো যেহেতু এর মধ্যে লিম্ফোসাইট প্রেজেন্ট থাকবে, অবভিয়াসলি ডিফেন্সিভ মেকানিজমে হেল্প করবে, কিছু ফ্যাট অ্যাবজর্পশন করবে, যেটা আমাদের স্মল ইন্টেস্টাইনের যেটা ল্যাকটিল প্রেজেন্ট থাকে সেখানে কিন্তু ওটাও এক্সাম্পল অফ দ্য লিম্ফ, যেটা ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে অ্যান্ড লিম্ফ ট্রান্সপোর্টেশনে হেল্প করে। ফ্যাট পার্টিকেল হোক, ভাইটামিন হোক, প্রোটিন হোক বা হরমোন হোক, এগুলো কিন্তু ব্লাড টু টিস্যু, টিস্যু টু ব্লাডের মধ্যে ট্রান্সপোর্ট করবে আমাদের লিম্ফ। ওকে, নেক্সট আমরা মুভ করছি টাইপ অফ সার্কুলেশন and heart in vertebrate. It means আমরা এখানে evolution of heart দেখব। তো ফার্স্ট দেখে নিই টাইপ অফ সার্কুলেশন। সার্কুলেশন বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে ওপেন সার্কুলেশন and the closed circulation. ওপেন সার্কুলেশন আর ক্লোজ সার্কুলেশনের মধ্যে ডিফারেন্স কি আগে বলে দিই। ওপেন সার্কুলেশন বেসিক্যালি আমরা মোলাস্কা এদের মধ্যে দেখতে পাই। ক্লোজ সার্কুলেশন অ্যানিলিডস অ্যান্ড ভার্টিব্রেটসের মধ্যে দেখতে পাবো। সো দেখো ওপেন সার্কুলেশনে মোলাস্কা অ্যান্ড আর্থ্রোপোডসের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাবো। তো ওপেন সার্কুলেশনে বেসিক্যালি কি হয়, এখানে কোনো রকমের হার্ট তো প্রেজেন্ট থাকে, বাট আদার্স যে ব্লাড ভেসেল ক্যাপিলারি আর্টারি ভেন প্রেজেন্ট থাকবে না। ব্লাড পাম্পড আউট ফ্রম দ্য হার্ট, বাট সেটা কিন্তু একটা বডি ক্যাভিটির মধ্যে থেকে পাস হয়, যেটাকে আমরা বলি সাইনাস। এদের কিন্তু সাইনাস, হার্ট আর সাইনাস প্রেজেন্ট থাকে। দেয়ার আর নো ব্লাড ক্যাপিলারিস বা ব্লাড ভেসেল প্রেজেন্ট থাকবে না। ডিরেক্ট হার্ট থেকে ব্লাডটা কিন্তু সাইনাসের মধ্যে দিয়ে পাস হবে। অ্যান্ড ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে এখানে প্রপার অ্যারেঞ্জমেন্ট থাকবে, ব্লাড পাম্প বাই দ্য হার্ট অ্যান্ড পাসেস থ্রু দ্য ব্লাড ক্যাপিলারিস অ্যান্ড রিচ অল পার্ট আওয়ার বডি। যেমন কি ব্লাড ক্যাপিলারি এখানে প্রেজেন্ট থাকবে, ব্লাড ভেসেলের মধ্যে কি আমরা পাবো, আর্টারি, ভেন অ্যান্ড ক্যাপিলারিস প্রেজেন্ট থাকবে। অ্যান্ড অবভিয়াসলি দ্য মেজর পার্ট ইজ দ্য হার্ট প্রেজেন্ট থাকবে, সেটাকে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলা হয়। অ্যান্ড নেক্সট আমরা মুভ করছি হার্ট ইন ভার্টিব্রেটস। তার আমরা যেমনটা আগেই বললাম ইভলিউশন অফ হার্ট আমরা দেখব। যেমন ফার্স্ট ফিশ থেকে আরম্ভ করে কিভাবে হার্ট ফার্স্ট হচ্ছে আমরা বলতে পারি amphibians, then reptiles and the birds and mammals। তার কিভাবে হার্টের ডেভেলপমেন্ট হয়েছে সেই জিনিসটা দেখো।
প্রথমে বলা হয় ফিশের ক্ষেত্রে আমরা বেসিক্যালি জানি নর্মালি হার্টের স্ট্রাকচার কি, 4টে চেম্বার প্রেজেন্ট থাকে, বাট ফিশের ক্ষেত্রে আমরা কিন্তু হার্টের 2টো চেম্বার দেখতে পাবো। একটা হচ্ছে এট্রিয়াম অ্যান্ড সেকেন্ড দ্য ভেন্ট্রিকেল। তার মানে এখানে কোনোভাবে অক্সিজেনেটেড ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাডের সেপারেশন নেই, পুরো কিন্তু এখানে মিক্সড ব্লাড, মানে ব্লাডের কিন্তু মিক্সড হয়, মানে অক্সিজেন ডিঅক্সিজেনেটেড ব্লাড। তার জন্য এটাকে মানে ফিশের বডিতে বলা হয় ভেনাস ব্লাড প্রেজেন্ট থাকে। ভেনাস মিনস হচ্ছে মিক্সড ব্লাড বা পয়জনাস ব্লাড বলা হয়। নেক্সট আমরা দেখব অ্যামফিবিয়ান। অ্যামফিবিয়ানের ক্ষেত্রে এট্রিয়ামের সেপারেশন হবে, তার মানে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেল, যেটাকে আমরা বলি 3 চেম্বার অফ হার্ট। দিস ইজ দ্য 2 চেম্বার of 2 chamber, not of 2 chamber heart. Okay, and reptiles এর ক্ষেত্রে আমরা কি দেখব যে ভেন্ট্রিকেলে সেপ্টামের স্ট্রাকচার সবে শুরু হয়েছে, তো এটাকেও কিন্তু আমরা 4 চেম্বার হার্ট বলতে পারবো না, যার জন্য এটাকে বলা হয় ইনকমপ্লিট 4 চেম্বার হার্ট। incomplete 4 chamber heart। বাট এখানে একটা এক্সেপশন রয়েছে, যেমনটা আমরা জানি যে রেপটাইলসের মধ্যে ক্রোকোডাইল পড়ে, বাট ক্রোকোডাইল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রেপটাইল হওয়ার সত্ত্বেও ক্রোকোডাইলে আমরা কমপ্লিট 4 চেম্বার হার্ট দেখতে পাই। তার মানে এখানে এট্রিয়ামও ডিভাইড হবে, obviously right atrium, left atrium, right ventricle and the left ventricle, যার জন্য আমরা এখানে বলি it is the complete 4 chamber heart। and এই 4 চেম্বার হার্টে অবশ্যই করে মনে রাখবে 4 চেম্বার হার্টের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাডের প্রপার সেপারেশনের জন্য স্ট্রাকচার কিন্তু এদের তৈরি হয়ে গেছে, যার জন্য এই বার্ডস অ্যান্ড অ্যানিম্যালদের যে সার্কুলেশন বা যেটা রেপটাইলস বা অ্যামফিবিয়ান এদের ক্ষেত্রে আমরা বলি ডবল সার্কুলেশন হবে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ইভলিউশন অফ হার্ট ফিশ থেকে বার্ডস অ্যান্ড ম্যামলসের মধ্যে। নেক্সট আমাদের টপিক হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। তো হিউম্যান সার্কুলেটরি সিস্টেম আমাদের এই চ্যাপ্টারে কিন্তু মেন টপিক। হিউম্যান সার্কুলেটরি সিস্টেমে দেখতে গেলে অবভিয়াসলি আমাদের ট্রান্সপোর্ট মিডিয়াম হচ্ছে ব্লাড। তো এই ব্লাড ট্রান্সপোর্ট হতে গেলে কি কি পার্টের দরকার? ফার্স্ট হার্ট, অ্যান্ড হার্টের সঙ্গে প্রেজেন্ট থাকবে ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসের 3টে পার্ট, আর্টারি, ভেন অ্যান্ড ক্যাপিলারিস। তো দেখো, তো এখানে আমরা ডিটেলসে পড়বো হার্ট কিন্তু আমরা এখানে ডিটেলসে পড়বো। তো বলা হচ্ছে এই হার্ট কীরকম হয়? হার্ট বেসিক্যালি একটা মাস্কুলার স্ট্রাকচার বা যেটাকে আমরা বলি মাস্কুলার স্ট্রাকচার না বলে বলা হয় মাস্কুলার অর্গ্যানস, যেটা অটোনোমাস প্লাস মায়োজেনিক। তার মানে মাসেলের কন্ট্রাকশন হয়, অ্যান্ড অটোনোমাস ইট মিনস কন্ট্রাকশনটাই কিন্তু সেলফ জেনারেটেড। হার্ট কোথায় প্রেজেন্ট থাকে? হার্ট থোরাসিক ক্যাভিটিতে প্রেজেন্ট থাকবে বিটুইন 2 লাংস। অ্যান্ড এই যে বিটুইন 2 লাংস এই প্লেসটাকে বলা হয় মেডিয়াস্টিনাম ক্যাভিটি। আর মনে থাকে যেন হার্ট টিল্টেড কিছুটা, মানে বলা হয় টিল্টেড টু দ্য রাইট সাইড, একটু বাদিক চেপে কিন্তু প্রেজেন্ট থাকে।
তার জন্য আমাদের বাঁদিকের যে লাংস তার সাইজটা কিন্তু একটু হলেও ছোট হয়। ওকে, এবার এই হার্টের স্ট্রাকচারে বেসিক্যালি আর আমরা কি কি দেখতে পাবো? বলা হয় হার্ট কভার্ড বাই আ মেমব্রেন। আচ্ছা, এই ডায়াগ্রামটা পরে আমরা দেখছি। হার্টের বাইরে হার্ট কভার্ড বাই আ মেমব্রেন। এই মেমব্রেনটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের দুটো পার্ট থাকে, আউটার লেয়ার, ইনার লেয়ার। আউটার লেয়ার অ্যান্ড দ্য ইনার লেয়ার। আউটার লেয়ারটাকে আমরা বলি প্যারাইটাল পেরিকার্ডিয়াম অ্যান্ড ইনার ইজ দ্য ভিসেরাল পেরিকার্ডিয়াম। অ্যান্ড এই দুটো লেয়ারের মিডে যে স্পেসটা থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস। অ্যান্ড এখানে যে ফ্লুইডটা থাকে দ্যাটস দ্য পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডের কাজটা কি? এই পেরিকার্ডিয়াল ফ্লুইড হার্টটাকে ইজিলি পাম্প করতে পারে, মানে বাইরের যে শক আর যে হিট সেগুলো থেকে প্রোটেক্ট করে, আর উইথাউট এনি ব্যারিয়ারে কিন্তু হার্টটা পাম্প করতে পারে ইজিলি। ওকে, অ্যান্ড এরপরে হার্টের যে তিনটে লেয়ার, সেই তিনটে লেয়ার যেমন দেখো, এটাকেই আমরা বলছি পেরিকার্ডিয়াম। অ্যান্ড হার্টের তিনটে ওয়াল থাকে। কি কি? পেরিকার্ডিয়ামের পরের ওয়ালটাকে বলা হয় এপিকার্ডিয়াম, ইনারটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, অ্যান্ড দিস ইজ মানে একদম ইনার সাইডে যে এই যে মেমব্রেনটা সেটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামে মনে রাখবে যে স্মুথ মাসেল প্রেজেন্ট থাকে, স্মুথ মাসেল প্রেজেন্ট থাকে। অ্যান্ড মায়োকার্ডিয়ামে কার্ডিয়াক মাসেল প্রেজেন্ট থাকে, কার্ডিয়াক মাসেল প্রেজেন্ট থাকে। ওকে, অ্যান্ড যদি আমরা হার্টের মানে যে ক্যাভিটিগুলো রয়েছে সেগুলো দেখি বা চেম্বার রয়েছে, দিস ইজ দ্য রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকেল। অ্যান্ড এখানে মনে থাকে যেন যে ডায়াগ্রাম দেখেই তোমরা বুঝতে পারছো যে রাইট ভেন্ট্রিকেলের থেকে লেফট ভেন্ট্রিকেলের যে ওয়ালটা সেটা কিন্তু অনেকটা থিক। তো ওয়ালের রেসপেক্টে যদি আমি সেটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাই, যে থিকনেসের উপর ডিপেন্ড করে, থিকনেস অফ ওয়াল, সবচেয়ে বেশি থিকনেস কোন ওয়ালের হবে? লেফট ভেন্ট্রিকেল সবচেয়ে বেশি, দেন রাইট ভেন্ট্রিকেলের ওয়ালের থিকনেস সবচেয়ে বেশি, অ্যান্ড দেন দ্য এট্রিয়াম, ডিরেক্ট এট্রিয়াম। এখানে রাইট লেফট দুটোই, ওয়াল অফ দ্য এট্রিয়াম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে একটা হার্টের সেকশন যদি আমরা করি অ্যান্ড তোমাকে যদি বলি যে কোনটা রাইট কোনটা লেফট পার্ট, তাহলে তুমি কি দেখে বুঝবে? সেখানে বলতে হবে যে সাইডটার ক্যাভিটি অনেকটা ছোট, তার মানে তার ওয়ালটা থিক, সেটাই হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেল। ওকে, এবার আমরা দেখব হিউম্যান সার্কুলেটরি সিস্টেম বা হার্টের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, তার আউটার পার্টে কি কি স্ট্রাকচার প্রেজেন্ট রয়েছে। দেখো, this is the pulmonary artery, this is the aorta, and এই স্ট্রাকচারগুলোকে বলা হয় pulmonary vein. These are major veins, superior vena cava, and this also the major vein, inferior vena cava. Okay, এটাকে আমরা বলবো যে লেফট এট্রিয়াম। আচ্ছা, পালমোনারি আর্টারির ক্ষেত্রে বলে দিই, এটা কিন্তু লেফট পালমোনারি এট্রিয়াম অ্যান্ড এটা লেফট পালমোনারি ভেন। তো লেফট এট্রিয়াম, দিস ইজ দ্য রাইট এট্রিয়াম।
অ্যান্ড এখানে মানে সারফেস অফ দ্য হার্ট কিছু আর্টারি প্রেজেন্ট থাকে যেগুলোকে আমরা বলি করোনারি আর্টারি। তো এটা হচ্ছে লেফট করোনারি আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি। তার মানে এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, রাইট পালমোনারি vein and this is the right pulmonary artery. ওকে, এখানে কিছু সালকাস প্রেজেন্ট থাকে, তার মানে গ্রুভ যেটা এট্রিয়াম আর ভেন্ট্রিকেলকে ডিভাইড করেছে, এগুলোকে আমরা সালকাস বলি, এই যে ডিভিশনের পার্টগুলোকে। অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ দ্য অ্যাওর্টা অ্যান্ড এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স রিজিয়ন বলা হয়। অ্যান্ড এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টার পার্ট অফ ডিসেন্ডিং অ্যাওর্টা। আচ্ছা, নেক্সট আমরা মুভ করব ট্রান্সভার্স সেকশন অফ হিউম্যান হার্ট। তার মানে একটা হার্টকে, এটা তো আমরা আউটার স্ট্রাকচার দেখলাম, এটা আমরা ওয়াল দেখলাম, এবার যদি হার্টকে আমরা ট্রান্সভার্স সেকশনে কাট করি তাহলে হার্টের মধ্যে কি কি দেখতে পাবো অ্যান্ড সেটা আমরা একটু ডিটেলসে স্টাডি করি। দেখো, যেমনটা বললাম এই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি, লেফট পালমোনারি আর্টারি। মনে রাখবে পালমোনারি আর্টারি, আমরা জানি আর্টারি আর ভেন। আর্টারি বেসিক্যালি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে অ্যান্ড যেটা ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। বাট এখানে একটু ডিফারেন্সেস রয়েছে, সেখানে বলা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি যে কিনা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে অ্যান্ড এখানে কিন্তু আমাদের সিমিলার লেফট এই রাইট পালমোনারি আর্টারির ওপেনিং থাকবে, এই রাইট পালমোনারি আর্টারি প্রেজেন্ট থাকবে। রাইট পালমোনারি আর্টারি সিমিলার, এখানেও কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি হবে। ওকে, নেক্সট this is the inferior vena cava. inferior vena cava te deoxygenated blood pass hoy ei inferior vena cava and this is the superior, ei ekটু ভুল করে ফেললাম, এটা superior, this is the inferior vena cava। এখানেও কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা সুপিরিয়র আর ইনফেরিয়র যেটা হচ্ছে মেজর ভেন, এখানে থ্রু দিয়ে ব্লাডটা কোথায় আসবে, রাইট এট্রিয়াম। দিস ইজ দ্য লেফট এট্রিয়াম অ্যান্ড এটাকে আমরা বলছি রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকেল। তার মানে তোমরা এখানে বুঝতে পারছো যে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভার থ্রু দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট এট্রিয়ামে এন্টার করবে অ্যান্ড রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মধ্যে একটা ভালভ অর কাসপিড প্রেজেন্ট থাকে, সেটাকে আমরা বলি, এই যে স্ট্রাকচারটা, ট্রাইকাসপিড ভালভ। আর লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকেলের মধ্যে যে ভালভটা প্রেজেন্ট থাকবে সেটাকে বলা হয় মিট্রাল অর বাইকাসপিড ভালভ। ওকে, দিস ইজ দ্য অ্যাওর্টা। অ্যাওর্টা বেসিক্যালি অক্সিজেনেটেড ব্লাড হোল বডিতে পাস করবে অ্যান্ড দিস ইজ দ্য
পালমোনারি, লেফট পালমোনারি ভেন। যেমনটা বললাম এটা একটা এক্সেপশনাল কেস, ভেন লেফট পালমোনারি ভেন এটা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। সিমিলার, দিস ইজ দ্য রাইট পালমোনারি ভেন, এখানেও কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা যখন রাইট ভেন্ট্রিকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে দেখো এই ব্লাডটা রাইট ভেন্ট্রিকেল থেকে কিন্তু পালমোনারি আর্টারি থ্রু দিয়ে লাংসে পাস হবে। তার মানে পালমোনারি আর্টারির ওপেনিং আমরা কোথায় বলতে পারি? পালমোনারি আর্টারি মানে শুরু হচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে আর এন্ডিং পজিশন ইনটু দ্য লাংস। বাট যদি আমরা পালমোনারি ভেনের কথা বলি, শুরু হচ্ছে লাংস থেকে অ্যান্ড শেষ হচ্ছে কিন্তু লেফট এট্রিয়ামে। কোথায় শেষ হচ্ছে? লেফট এট্রিয়ামে কিন্তু শেষ হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই পালমোনারি আর্টারির যে ওপেনিং রয়েছে এখানে একটা ভালভ প্রেজেন্ট থাকে, যাতে ব্লাডটা পালমোনারি আর্টারি থেকে কোনোভাবে আবার ব্যাক করে রাইট ভেন্ট্রিকেলে না আসতে পারে। তার জন্য পালমোনারি আর্টারির যে ভালভটা রয়েছে সেটাকে আমরা বলি পালমোনারি ভালভ or semi-lunar valve. And similar, আমাদের অ্যাওর্টার যে অ্যাওর্টার ওপেনিংয়েও একটা ভালভ থাকে, অ্যাওর্টার ওপেনিংয়েও একটা ভালভ থাকে যেটাকে আমরা বলি অ্যাওর্টিক ভালভ অর সেমি-লুনার ভালভ। ওকে, অ্যান্ড যেমনটা বললাম দিস ইজ দ্য অ্যাপেক্স রিজিয়ন। এবার দেখো এটাকে আমরা কি বলছিলাম? এন্ডোকার্ডিয়াম। অ্যান্ড এন্ডোকার্ডিয়ামে বলা হয় এন্ডোকার্ডিয়ামের ওয়ালে যে স্মুথ মাসেলগুলো থাকে তার সঙ্গে এই যে মিট্রাল ভালভ বা ট্রাইকাসপিড ভালভ একটা কানেকশনের থ্রু দিয়ে অ্যাটাচ থাকে, যেটাকে বলা হয় কর্ডি টেন্ডিন। এই যে ফাইবারগুলোকে বলা হয় কর্ডি টেন্ডিন। বেসিক্যালি কর্ডি টেন্ডিনের কাজটা কি? যাতে এই ভালভগুলো ক্লোজ হয়ে যাওয়ার পরেও বা কোনোভাবে ওপেন না হয়ে ব্যাকফ্লো হতে পারে, তার জন্য কর্ডি টেন্ডিন এই ভালভগুলোকে নিজের সঙ্গে মানে এখানে একটা অ্যাটাচমেন্ট শো হয়, যাতে কন্ট্রাকশনের সময় এই ভালভটা কোনোভাবে ওপেন না হয়ে মানে ওভারফ্লো হয় ভেন্ট্রিকেল থেকে এট্রিয়ামে, যাতে না ব্লাড পাস হতে পারে, তার জন্য এখানে প্রেজেন্ট থাকে। সুপিরিয়র ভেনা কাভাতে আমরা দেখতে পারি ইনফেরিয়র ভেনা কাভাতে কোনো রকমের কোনো সুপিরিয়র ভেনা কাভাতে কোনো রকমের কোনো ভালভ প্রেজেন্ট থাকবে না, বাট ইনফেরিয়র ভেনা কাভাতে ভালভ প্রেজেন্ট থাকবে, যেটাকে আমরা বলি এস্টাচিয়ান ভালভ, যাতে ব্লাডটা না ব্যাকফ্লো করতে পারে। ওকে, অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্রান্সভার্স সেকশন অফ দ্য হিউম্যান হার্ট। এটা আমি ডিটেলস অলরেডি ডিসকাস করে দিলাম। ওকে, নেক্সট আমরা দেখব সার্কুলেশন অফ ব্লাড থ্রু দ্য হিউম্যান হার্ট। তো এখানে আমরা পাথওয়েটা দেখব। তো তোমরা জানো যে আমরা ডবল সার্কুলেশন বলে থাকি। ডবল সার্কুলেশন কেন? কারণ এই যে রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম বা রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেলে দুটোতেই কিন্তু সিমিলার প্রসেসে একসঙ্গে ব্লাড সার্কুলেশন চলছে, যার জন্য এটাকে আমরা ডবল সার্কুলেশন বলি। তো এখানে যদি ডায়াগ্রামটা আমরা দেখি, তো দেখো এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট বিলো দ্য ডায়াফ্রামে যত ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে সেটা ইনফেরিয়র ভেনা কাভা থ্রু দিয়ে, অ্যান্ড অ্যাবভ ডায়াফ্রামে যত ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে সেটা সুপিরিয়র ভেনা কাভা থ্রু দিয়ে ফার্স্ট কোথায় এন্টার করবে? রাইট এট্রিয়ামের মধ্যে এন্টার করবে। সিমিলার লাংস থেকে
পালমোনারি ভেন, মানে পালমোনারি ভেনের থ্রু দিয়ে, এখানে দেখো 4টে পালমোনারি ভেনের ওপেনিং রয়েছে, সেটা কিন্তু লেফট এট্রিয়ামের মধ্যে এন্টার করবে। অ্যান্ড লেফট এট্রিয়াম থেকে বা রাইট এট্রিয়াম থেকে ব্লাড সিমিলারভাবে লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলের মধ্যে ব্লাড পাস করবে। অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা পালমোনারি আর্টারি থ্রু দিয়ে লাংসের মধ্যে যাবে। অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাড অ্যাওর্টা থ্রু দিয়ে হোল বডি পার্টে মুভ করবে। তার মানে এখানে যদি আমি স্কেমেটিক লিখি তাহলে কীরকম হবে, আমি দুটো সেকশনে ডিভাইড করে নিলাম। দেখো, সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র প্লাস ইনফেরিয়র লিখে দিলাম। সুপিরিয়র প্লাস ইনফেরিয়র ভেনা কাভা থ্রু দিয়ে ডিঅক্সিজেনেটেড যে ব্লাডটা, সেটা ফার্স্ট এন্টার করবে কোথায়? রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়ামের থ্রু দিয়ে যাবে রাইট ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি থ্রু দিয়ে কোথায় যাবে? লাংসের মধ্যে এন্টার করবে। এগুলো সবগুলো কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাডে এন্টার করছে। আর লাংসের মধ্যে দিয়ে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কনভার্ট হবে অক্সিজেনেটেড ব্লাড। অ্যান্ড জেন পাস হবে লাংস থেকে পালমোনারি ভেনের থ্রু দিয়ে ব্লাডটা কোথায় যাবে? লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম টু লেফট ভেন্ট্রিকেল, দেন অ্যাওর্টা থ্রু দিয়ে হোল বডি পার্টে ডিঅক্সিজেনেটেড ব্লাড পাস হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের স্কেমেটিকে ব্লাড সার্কুলেশনের পাথওয়ে, মানে কোথা থেকে ব্লাডটা কোন দিকে মুভ করছে। এখানে আমরা কিছু পার্টের কথা, মানে কার্ডিয়াক সাইকেলে আমরা যদি মুভ করি তার আগে আমাদের কিছু পার্টের দরকার, কিছু পার্ট যেগুলো অলরেডি আমরা আগে পড়িনি সেগুলো। যেমন আমরা বললাম হার্ট মায়োজেনিক, মাসেল কন্ট্রাকশন করে, অ্যান্ড তার সঙ্গেও বলেছিলাম হার্ট কিন্তু অটোনোমাস, তার মানে সেল কন্ট্রাকশন এর মধ্যে হয়, সেলফ জেনারেটেড হয়। তো বলা হয় হার্টের ক্ষেত্রে কিছু নোডাল টিস্যু প্রেজেন্ট থাকে, হার্টে কিছু নোডাল টিস্যু প্রেজেন্ট থাকে। এই নোডাল টিস্যু অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারে, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারবে। নোডাল টিস্যুর কাজটাই হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করা। তো দেয়ার আর টু টাইপ অফ নোডাল টিস্যু। One is SA node, যেটাকে বলা হয় সাইনো এট্রিওলার নোড, and second the AV node, atrioventricular node। এই নোডগুলো বেসিক্যালি কোথায় প্রেজেন্ট রয়েছে? তার আগে এই নোটগুলো কোথায় প্রেজেন্ট রয়েছে তার আগে জানতে গেলে আমাদের বুঝতে হবে যে একটা হার্টের কটা সেপ্টাম প্রেজেন্ট থাকে। চলো তাহলে হার্টটা একটা স্কোয়ার শেপ করে আমরা তার সেপ্টামগুলোকে দেখি। এটাকে বলা হচ্ছে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তার মানে রাইট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলকে সেপারেট করছে একটা সেপ্টাম। এই সেপ্টামটাকে আমরা কি বলি? এট্রিওলার সেপ্টাম। সিমিলারভাবে রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেলকে সেপারেট করছে একটা সেপ্টাম, যেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাম। অ্যান্ড এট্রিয়াম ভেন্ট্রিকেলকে যে সেপ্টাম সেপারেট করে সেটাকে আমরা বলি এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে, তার মানে এসএ নোড কোথায় প্রেজেন্ট থাকে? দিস দ্য এসএ নোড। এসএ নোডের যদি ডায়াগ্রাম দেখি এটাই হচ্ছে এসএ নোড। তার মানে এসএ নোড কোথায় প্রেজেন্ট থাকছে? এসএ নোড প্রেজেন্ট থাকে রাইট আপার কর্নার অফ দ্য এট্রিয়াম। রাইট আপার কর্নার অফ এট্রিয়ামে প্রেজেন্ট থাকবে।
এভি নোড কোথায় প্রেজেন্ট থাকে? এই স্ট্রাকচারটাকে আমরা বলছি এভি নোড। এভি নোড, এভি নোড তার মানে আমরা বলতে পারি ঠিক এই রিজিয়নটাতে প্রেজেন্ট রয়েছে, যার জন্য বলা হয় লেফট কর্নার অফ এট্রিওভেন্ট্রিকুলার রিজিয়নে প্রেজেন্ট রয়েছে। লোয়ার লেফট কর্নার অফ এভি রিজিয়ন, তার মানে এট্রিওভেন্ট্রিকুলার রিজিয়নে কিন্তু প্রেজেন্ট রয়েছে। এসএ নোড অ্যান্ড এভি নোড বেসিক্যালি বলা হয় ম্যাক্সিমাম কন্ট্রাকশন কোন নোড জেনারেট করতে পারে, সেটা কিন্তু এসএন নোড। ম্যাক্সিমাম কন্ট্রাকশন বা ম্যাক্সিমাম জেনারেট দ্য অ্যাকশন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল, অ্যান্ড তার তুলনায় এভি নোড কিন্তু লেস মানে অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট করতে পারে। বলা হয় এই যে অ্যাকশন পোটেনশিয়াল সেটা কিন্তু নোডাল টু নোডাল সিস্টেমে ভ্যারি করে। তো নর্মালি আমরা যেটা দেখি এসএ নোটের ক্ষেত্রে এটা 70 to 75 পার মিনিটে কিন্তু কন্ট্রাক্ট করতে পারে বা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারে। ওকে, তো নাও উই সি দ্য কার্ডিয়াক সাইকেল। তো প্রথমেই বলে দিই কার্ডিয়াক সাইকেল পড়তে গেলে আমাদের কিছু পয়েন্ট জানতে হবে। যেমন একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে 0.8 সেকেন্ড কিন্তু সময় লাগে। একটা করে কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে 0.8 সেকেন্ড সময় লাগছে। এবং কার্ডিয়াক সাইকেলের দুটো পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। সিস্টোল মানে মনে রাখবে কন্ট্রাকশন, অ্যান্ড ডায়াস্টোল মিন্স রিল্যাক্সেশন। কি বললাম? সিস্টোল মিন্স কন্ট্রাকশন অ্যান্ড ডায়াস্টোল মিন্স রিল্যাক্সেশন। তো এখানে আমাদের চেম্বারগুলো রয়েছে, সেখানে যে এট্রিওলেরও কন্ট্রাকশন হয়, এট্রিওলের রিল্যাক্সেশন হয়, ইভেন যে ভেন্ট্রিকেল রয়েছে তাদেরও কিন্তু কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়। তো এই কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের উপর ডিপেন্ড করে কিভাবে কার্ডিয়াক সাইকেল হচ্ছে, কিভাবে কোথায় অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে, সেগুলো আমরা দেখব। তো চলো এই ডায়াগ্রামেই আমরা একবার যাই। তো প্রথমে দেখো এখানে ফার্স্ট প্রেজেন্ট থাকছে এসএ নোড। এসএ নোটের থ্রু দিয়ে যে ফার্স্ট অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হয় সেটা কিন্তু অ্যালং দ্য এট্রিয়াম ওয়ালেও যেমন মুভ হয়, সিমিলার মানে সেটা রাইট সাইডেও যেমন পাস হয়, লেফট সাইডেও কিন্তু অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হয়। তার মানে ফার্স্ট যদি আমরা বলি এসএ নোডের ক্ষেত্রে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে। তার মানে এসএ নোডটা যখন ফার্স্ট অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে, মনে রাখবে তখন কিন্তু এট্রিওলার সিস্টোল হবে। তার মানে এট্রিওল কন্ট্রাক্ট করবে, অ্যান্ড এই এসএ নোটের যে কন্ট্রাকশনটা আস্তে আস্তে পাস হবে কোথায়? পাস হবে এভি নোডের মধ্যে। এভি নোড, অ্যান্ড এভি নোডের মধ্যে যখনই পাস হবে, মনে রাখবে এভি নোডের এখান থেকে একটা স্ট্রাকচার তৈরি হয়, যে স্ট্রাকচারটাকে আমরা বলি বান্ডিল অফ হিস। অ্যান্ড বান্ডিল অফ হিস বেসিক্যালি তৈরি হওয়ার পরে বা বান্ডিল অফ হিস বরাবর যখন এই অ্যাকশন পোটেনশিয়ালটা পাস হয়, বান্ডিল অফ হিস আবার কিছু মাইনিউট ফাইবারে ডিভাইড হয়ে যায়, যেটাকে আমরা বলি পুরকিনজি ফাইবার। সো দেখো, দিস ইজ দ্য বান্ডিল অফ হিস। তার মানে এসএ নোডের যে অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হয়েছে সেটা পাস হবে এভি নোডে, অ্যান্ড এভি নোড থেকে বান্ডিল অফ হিসের থ্রু দিয়ে অ্যালং দ্য ভেন্ট্রিকুলার যে ওয়াল,
সেখানে পুরকিনজি ফাইবারের থ্রু দিয়ে কিন্তু পুরো অ্যাকশন পোটেনশিয়ালটা পাস হবে। দিস দ্য পুরকিনজি ফাইবার। ওকে, তো এখানে দেখো আমরা যেটা বললাম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়েছে এসএ নোটে, মানে এট্রিওলার কন্ট্রাকশন হবে। এসএ নোট থেকে যখন আবার এই পোটেনশিয়ালটা এভি নোডের মধ্যে পাস হবে অ্যান্ড এভি নোডে অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হবে। অ্যাকশন পোটেনশিয়ালটা নাও এভি নোড থেকে বান্ডিল অফ হিসের থ্রু দিয়ে পুরকিনজি ফাইবারের মধ্যে পাস হবে অ্যান্ড দেন দ্য পুরো ভেন্ট্রিকুলার ওয়ালের মধ্যে কিন্তু এটা ছড়িয়ে পড়বে অ্যান্ড দেন আমরা কি বলতে পারি, কি হবে, ভেন্ট্রিকুলার সিস্টোল হবে, ভেন্ট্রিকুলার সিস্টোল। তার মানে যখন করে এসএ নোড জেনারেট হবে তখন করে এট্রিওলার সিস্টোল হবে। এবি নোডে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলে মনে রাখতে হবে সেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার সিস্টোল। ওকে, তো একটা মিনিট আমি একটু কিছু মানে স্লাইড অ্যাড করে দিই। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কি দেখব, এই যে কার্ডিয়াক সাইকেলে বেসিক্যালি দুটো ফেজ আমরা দেখতে পারি। ওয়ান ইজ diastole and the systole। তো মনে রাখবে ডায়াস্টোল প্লাস সিস্টোল সেটাই কিন্তু 0.8 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হবে। যদি আমরা একটা সাইকেল ড্র করি তো বলা হয় এটাকে আমরা বলছি ডায়াস্টোল কমপ্লিট হবে 0.4 সেকেন্ডে অ্যান্ড দিস ইজ দ্য এট্রিওলার সিস্টোল যেটা কমপ্লিট হয় 0.1 সেকেন্ডে অ্যান্ড দিস ইজ দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল, এটা বেসিক্যালি হয় 0.3 সেকেন্ডে। তো দেখো ডায়াস্টোলটাকে আমরা বলি জয়েন্ট ডায়াস্টোল। এই ডায়াস্টোলে কি বলা হচ্ছে, যখন হার্টের প্রত্যেকটা চেম্বার রিল্যাক্সেশনে রয়েছে, তার মানে কি উইথাউট কন্ট্রাকশন। এই উইথাউট কন্ট্রাকশনে দুটো যে মেজর ভেন রয়েছে সুপিরিয়র প্লাস ইনফেরিয়র ভেনা কাভা থেকে ফার্স্ট ব্লাডটা কোথায় আসছে, রাইট এট্রিয়ামের মধ্যে আসছে। সিমিলারভাবে পালমোনারি ভেন থেকে ব্লাডটা কোথায় আসছে, আমরা যদি দুটো চেম্বারের কথা বলি রাইট অ্যান্ড লেফট এট্রিয়ামে, সিমিলার এদিকে আমরা দেখব এগুলো কিন্তু আমরা দেখছি জয়েন্ট ডায়াস্টোলে, এখনও কিন্তু আমরা সিস্টোলে যাইনি, আমরা পুরোটাই দেখছি জয়েন্ট ডায়াস্টোলে। পালমোনারি ভেন থেকে ব্লাড আসবে লেফট এট্রিয়ামে অ্যান্ড উইথাউট কন্ট্রাকশনে এই জয়েন্ট ডায়াস্টোলে লেফট এট্রিয়াম থেকে ব্লাড পাস হবে রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড সিমিলার এখান থেকে ব্লাডটা পাস হবে এই লেফট ভেন্ট্রিকেল। তো মনে রাখবে যখন রাইট হোক বা লেফট এট্রিয়ামে ব্লাড প্রেজেন্ট, মানে ব্লাড যখন এন্টার হচ্ছে, অবভিয়াসলি ওখানে কি হচ্ছে, ব্লাড যখন এন্টার হচ্ছে প্রেশার ক্রিয়েট হচ্ছে অ্যান্ড যখনই প্রেশার ক্রিয়েট হচ্ছে এখানে যে ট্রাইকাসপিড অ্যান্ড এখানে যে বাইকাসপিড যে ভালভগুলো থাকছে সেগুলো প্রেশারের জন্য ওপেন হয়ে যাচ্ছে, তার মানে উইথাউট কন্ট্রাকশনে ওপেন হয়ে যাচ্ছে। শুধুমাত্র এখানে কন্ট্রাকশন হেল্প করবে না, এখানে কিন্তু প্রেশারও হেল্প করবে টু ওপেন দ্য ভালভ অ্যান্ড এই ভালভ ওপেনের জন্য রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেলে পাস হচ্ছে, বাট মনে রাখতে হবে উইথাউট কন্ট্রাকশন না, তার জন্য পুরো অ্যামাউন্টের ব্লাড কিন্তু পাস হবে, পুরো অ্যামাউন্টের ব্লাড কিন্তু পাস হবে না। এখানে বলা হয় 70% অফ ব্লাড রাইট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলের মধ্যে পাস হচ্ছে, সিমিলার লেফট এট্রিয়াম টু মানে লেফট ভেন্ট্রিকেলের মধ্যে পাস হবে। এটাকে আমরা বলছি এটা পুরো কিন্তু ডায়াস্টোল স্টেজে হচ্ছে, তার মানে এখনও কোনো কন্ট্রাকশন হয়নি। তার মানে আমরা বলতে পারি রিমেনিং কিছু পোর্শন এখনও আমার এট্রিয়ামে প্রেজেন্ট রয়েছে। নাও
জেনারেট দ্য অ্যাকশন পোটেনশিয়াল ইনটু দ্য এসএ নোট। এবার এসএ নোটে যখনই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে তখনই আমরা কি দেখতে পাবো, সিস্টল ফেজটাকে দেখতে পাবো। তো সিস্টলের দুটো ফেজ আমরা দেখতে পারি, এট্রিওলার সিস্টল অ্যান্ড ভেন্ট্রিকুলার সিস্টল। তো এট্রিওলার সিস্টলে বেসিক্যালি কি হচ্ছে, এট্রিওলার সিস্টলে এই যে মানে উইথ কন্ট্রাকশানে যখন এসএ নোটে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে তখন ওই রিমেনিং ব্লাড কন্ট্রাকশনের জন্য রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলের মধ্যে পাস হচ্ছে রিমেনিং অ্যামাউন্ট অফ ব্লাড, অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা পালমোনারি আর্টারি থ্রু দিয়ে লাংসের মধ্যে এন্টার করবে, পালমোনারি আর্টারি থ্রু দিয়ে। সিমিলার যখন এভি নোটে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে, রিমেনিং অ্যামাউন্ট অফ ব্লাড লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলের মধ্যে পাস হবে, অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল থেকে ম্যাক্সিমাম কন্ট্রাকশনের জন্য এটা অ্যাওর্টার থ্রু দিয়ে পাস হবে অল পার্টস অফ বডি। এই টাইমে মনে রাখতে হবে যখন এট্রিয়াল সিস্টল কমপ্লিট হয়ে গেল, ব্লাডটা যখনই ভেন্ট্রিকেলের মধ্যে এন্টার করে গেল, নাও ক্লোজ দ্য ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ হয়ে যাবে। যখন পুরো অ্যামাউন্টের ব্লাডটা এন্টার করে গেল তখন ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড যখন মানে বেসিক্যালি এরকম না বলে আমরা এরকমও লিখতে পারি, দেখো যখন রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলের মধ্যে ব্লাডটা পাস হচ্ছে, ওপেন দ্য ট্রাইকাসপিড ভালভ, অ্যান্ড যখন পুরোপুরি ব্লাডটা মানে পাস হয়ে যাবে ভেন্ট্রিকেলে তখন কিন্তু ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড পালমোনারি আর্টারি থেকে যখন লাংসে যাচ্ছে বা রাইট ভেন্ট্রিকেল থেকে যখন পালমোনারি আর্টারি থ্রু দিয়ে ব্লাডটা লাংসে যাচ্ছে তখন ওপেন দ্য সেমি লুনার ভালভ। ক্লিয়ার? সিমিলারভাবে এখানে এই রিজিয়নে বাইকাসপিড ওপেন থাকবে অ্যান্ড এখানে ওপেন থাকবে সেমি লুনার ভালভ। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এটাই কিন্তু আমাদের এট্রিওলার সিস্টল অ্যান্ড দ্য ভেন্ট্রিকুলার সিস্টল। তো এখানে মনে রাখতে হবে আমরা কিছু হার্টের সাউন্ড শুনতে পাই। নেক্সট দ্য হার্ট সাউন্ড। হার্ট সাউন্ডের মধ্যে আমরা কি মানে দুটো টাইপের সাউন্ড শুনতে পাই, লাভ অ্যান্ড ডাব। লাভ মিন্স when closer, love is the first heart sound and this is the second heart sound. And love এর ক্ষেত্রে কি হয়, when closer the tricuspid valve, ট্রাইকাসপিড ভালভটা বেসিক্যালি এখানে মানে বন্ধ হবে, সেই আওয়াজটা হচ্ছে লাভ। অ্যান্ড যখন ডাবের ক্ষেত্রে ক্লোজার অফ সেমি লুনার ভালভ। এই ভালভগুলো ক্লোজ হওয়ার জন্য হার্ট কিছু সাউন্ড প্রডিউস করে, যেমন ট্রাইকাসপিড ভালভ যখন ক্লোজ হবে ট্রাইকাসপিড অর আমরা দেখতে পারি বাইকাসপিড, সেটার জন্য লাভ সাউন্ড ক্রিয়েট হয়। অ্যান্ড ক্লোজার অফ সেমিলুনাল ভালভ সেটার জন্য কিন্তু ডাব সাউন্ড ক্রিয়েট হয়। ওকে, নেক্সট আমরা মুভ করছি পালমোনারি অ্যান্ড দ্য সিস্টেমেটিক সার্কুলেশন। যেহেতু আমরা বারবার সার্কুলেশনটাকে ডবল সার্কুলেশন বলছি, তার মানে এই ডবল সার্কুলেশনে কি হচ্ছে, যেখানে ব্লাডটা ফার্স্ট দেখো একটা পালমোনারি সার্কুলেশন মানে লাংসে যেখানে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কনভার্ট ইনটু দ্য অক্সিজেনেটেড ব্লাড, অ্যান্ড সিস্টেমেটিক মিনস হচ্ছে যেটা হোল বডিতে পাস হচ্ছে।
তো বেসিক্যালি কি হয়, এখানে আমরা দেখব যে রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকেলে যখন পাস হয়, এই রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারির থ্রু দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে লাংসের মধ্যে। অ্যান্ড সিমিলার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড কনভার্ট হয়ে সেটা কিন্তু লেফট ভেন্ট্রিকেলে পাস হচ্ছে। এটাকেই বলা হয় পালমোনারি সার্কুলেশন। অ্যান্ড যখন ব্লাডটা এই মানে অ্যাবভ ডায়াফ্রাম বা বিলো দ্য ডায়াফ্রাম থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন রাইট এট্রিয়ামে এন্টার করছে, অ্যান্ড সিমিলার প্রসেসে অ্যাওর্টা থেকে মানে লেফট ভেন্ট্রিকেল থেকে, সরি এখানে একটু ভুল লিখে ফেললাম, এগুলো হচ্ছে এট্রিয়াম। তো লেফট ভেন্ট্রিকেল থেকে যখন অ্যাওর্টার থ্রু দিয়ে ব্লাডটা হোল টিস্যু পার্টে যাবে সেটাকে আমরা বলি সিস্টেমেটিক সার্কুলেশন। তার মানে লাংসের মধ্যে যখন সার্কুলেশন হবে সেটাকে পালমোনারি সার্কুলেশন বলবো, অ্যান্ড টিস্যুর মধ্যে যখন সার্কুলেশন হবে সেটাকে সিস্টেমেটিক সার্কুলেশন বলবো। অ্যান্ড দুটো প্রসেস কিন্তু সাইমালটেনিয়াসলি হয়, তার জন্য এটাকে আমরা বলি ডবল সার্কুলেশন। কি বলা হয়? ডাবল সার্কুলেশন। ওকে, তো দেখো এখানে আমি আর্টারি আর ভেনের দুটো ডায়াগ্রাম ড্র করে দিয়েছি, যেখানে আর্টারি আর ভেনের ডায়াগ্রাম দেখেই তোমরা বুঝতে পারছো আর্টারির ক্ষেত্রে এর যে লুমেন, এটাকেই কিন্তু বলা হয় লুমেন। লুমেনটা অনেকটা ওয়াইডার হয় দেন দ্য ভেন। ভেনের ক্ষেত্রে লুমেনটা কিন্তু অনেকটা ন্যারোয়ার হয়।